ওকে, আসসালামু আলাইকুম, হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের শুভ্র ভাইয়া ব্যাক গেইন। আমরা হচ্ছে কৌশলের গঠন চ্যাপ্টারের উপর আমরা ইনশাআল্লাহ আলোচনা করব আজকে। এমসিকিউ গুলো বিগত বছরগুলোতে বোর্ডে যে এমসিকিউ গুলো এসেছে সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। সো চলো, আমি সময় নষ্ট করবো না, আমরা আমাদের মেন আলোচনায় চলে যাই। কোষ আবিষ্কার করেন কে? খুবই সহজ একটা প্রশ্ন, খুবই সহজ একটা প্রশ্ন। কোষকে আবিষ্কার করেন, কোষ আবিষ্কার করেন হচ্ছে রবার্ট। কে? রবার্ট দুটো আছে, একটা রবার্ট দুটো রবার্ট আছে, কোন রবার্ট হবে বলো? রবার্ট দুটো আছে, কোন রবার্ট হবে? রবার্ট হুক। সবার প্রথমে কি আবিষ্কার করেন? সবার প্রথমে কোষ আবিষ্কার করেন। কোষকে আবিষ্কার করেন, কোষ আবিষ্কার করেন হচ্ছে রবার্ট হুক। তুমি একটা কোষ আবিষ্কার করেন 1665 সালে রবার্ট হুক কি আবিষ্কার করেন? কোষ আবিষ্কার করেন। তাহলে এটার সাথে সাথে আমরা একটু এমসিকিউর সাথে এটাও একটু জেনে নিলাম, ঠিক আছে? পরের এমসিকিউ, কোন কোষ বা সেল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ঠিক আছে, এটা একটা কলেজের প্রশ্ন যদিও। কোষ বা সেল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এর আনসার দিয়ে কে কে দিতে পারে? কোষ কোন শব্দ থেকে এসেছে? ল্যাটিন শব্দ থেকে এসেছে। যদি এই টাইপের প্রশ্ন আসলে সাধারণত বোর্ড পরীক্ষায় আসে না, ঠিক আছে? এই টাইপের প্রশ্ন সাধারণত বোর্ড পরীক্ষায় আসে না, বাট কি করব, চলে আসছে একটা কলেজে। আচ্ছা, কলেজের প্রশ্ন আজকে তেমন নাই, দুই একটা থাকতে পারে। আচ্ছা, রাজশাহী বোর্ডের প্রশ্ন, পাশাপাশি কোষ প্রাচীরের সূক্ষ্ম ছিদ্র পথে সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হলে তাকে কি বলে? কোষ প্রাচীরের মাঝখানে, ধরো এই হচ্ছে কোষ প্রাচীরের, এটা হচ্ছে মধ্যপর্দার পরে এই হচ্ছে প্রাথমিক প্রাচীর, তারপরে থাকবে 3 স্তরে হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। 3 স্তরে কি থাকবে? 3 স্তরে থাকবে হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর কয় স্তরে থাকে? সেকেন্ডারি প্রাচীর 3 স্তরে থাকে, 1 2 3। প্রাথমিক প্রাচীর হচ্ছে 1 স্তরে, সেকেন্ডারি প্রাচীর থাকবে হচ্ছে 3 স্তরে। মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো কূপ, এবং এই ফাঁকা ছিদ্র পথে একটা কোষের সাথে আরেকটা কোষের সাইটোপ্লাজমিক যোগাযোগ হয়, ঠিক আছে? একটা কোষের সাথে একটা কোষের সাইটোপ্লাজমিক যোগাযোগ হয়। তো এই সাইটোপ্লাজমিক যোগাযোগটাকে প্লাজমোডেজমাটা বা প্লাজমোডেজমা বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র একজন পরীক্ষার্থী চান্স পায়। এইচএসসি 22 ব্যাচের ভার্সিটি ডিমারদের তাই প্রস্তুতি হরতাল চাই শক্তিশালী। আমরা ছাত্রছাত্রীদের মধ্যে সবচেয়ে পছন্দের টিচার প্যানেল নিয়ে এইবার তৈরি করেছি আমাদের ভার্সিটি প্লাস গুচ্ছ অ্যাডমিশন প্রাইভেট প্রোগ্রাম 2022। 21 ব্যাচে আমরা 13,000-এর অধিক শিক্ষার্থীকে ভার্সিটি প্লাস গুচ্ছের প্রস্তুতিকে শক্ত করার জন্য পড়িয়েছি। এত হাজার স্টুডেন্টের ভরসার জায়গায় থেকে আমরা প্রতিনিয়ত আমাদের লেকচার নিয়ে কাজ করেছি, যার অভিজ্ঞতা 22 ব্যাচকে গোছানো প্রস্তুতি দেওয়ার জন্য যথেষ্ট। 140টি লাইভ ইন্টারেক্টিভ ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ হবে ভার্সিটি অ্যাডমিশনের পূর্ণাঙ্গ প্রস্তুতি। আর এবারের ক্লাসগুলো ওয়েবসাইটে হওয়ায় ডিস্ট্রাকশনের কোনো সুযোগ নেই। লাইভ ক্লাসগুলোতেও পরীক্ষা দেওয়ার ব্যবস্থা থাকছে এবার, যেন পরীক্ষায় আসার মতো সকল প্রশ্ন ক্লাসের মধ্যেই পপ কুইজ আকারে তোমরা সমাধান করতে পারো। প্রতি চ্যাপ্টার পড়ানোর শেষে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক প্রদান এবং প্রতি চ্যাপ্টারের প্র্যাকটিস এক্সাম তো থাকছেই। ভার্সিটি অ্যাডমিশনে যেহেতু বাংলাদেশের একটা বড় অংশ আমাদের কাছে পড়ে, তাই নিজেদের মধ্যে পরামর্শ এবং প্রবলেম সলভিং এর জন্য থাকবে ডেডিকেটেড ডিসকাশন গ্রুপ। কোর্স জুড়ে আমাদের নেয়া গাইডলাইন সেশন থাকবে, যা তোমাদেরকে মোটিভেটেড রেখে সঠিক স্ট্র্যাটেজি অবলম্বন করে এগিয়ে যেতে সাহায্য করবে। তাই যাদের সত্যিকারের চান্স পাওয়ার সদিচ্ছা আছে এবং যেভাবে বলবো সেভাবে পরিশ্রম করার মেন্টালিটি থাকবে, কেবল তারাই এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারে। সৎ পরিশ্রম আর এই কোর্সের কন্টেন্ট, এই দুই যথেষ্ট যে কোনো শিক্ষার্থীর ভার্সিটি অ্যাডমিশন যুদ্ধ জয় করার জন্য। পরের প্রশ্ন, কোষ গহ্বর যে পাতলা, কোষ গহ্বরের চারপাশে যে পাতলা আবরণ থাকে তাকে কি বলা হয়? কোষ গহ্বরের চারপাশে যে পাতলা আবরণ থাকে তাকে কি বলা হয়? কোষ গহ্বর কি? কোষ গহ্বর হচ্ছে কোষের ভিতরে আপাত ফাঁকা স্থান। আমি একটু বলে দিই, কোষ গহ্বর কি বাবা? কোষ গহ্বর হচ্ছে কোষের মাঝখানে হচ্ছে আপাত, কি লিখলাম? কোষ গহ্বর হচ্ছে আপাত ফাঁকা স্থান। একটা লিখতে যায়, একটা লিখে ফেলছি, আপাত ফাঁকা স্থান। বুঝতো বাবা? তাহলে কোষ গহ্বর কি বাবা? কোষ গহ্বর হচ্ছে কোষের মাঝখানে আপাত ফাঁকা স্থান। দেখে মনে হয় যে মানে এটা ফাঁকা, আসলে কিন্তু সে ফাঁকা না। ফাঁকা না। এর ভিতরে অনেক রকমের উপাদান থাকতে পারে, বেশ কয়েক রকমের উপাদান কোষ গহ্বরের মধ্যে থাকতে পারে। হ্যাঁ, তরল পদার্থ থাকতে পারে, পানি থাকতে পারে, খাদ্যবস্তু সঞ্চিত থাকতে পারে। তো সেই পাতলা, এই কোষ গহ্বরটা পাতলা একটা আবরণ দিয়ে দেওয়া থাকে। যে পাতলা আবরণটাকে কি বলা হয়? সেই পাতলা আবরণটাকে হচ্ছে টোনোপ্লাস্ট বলা হয়। সেই পাতলা আবরণটাকে কি বলা হয় বাবা? সেই পাতলা আবরণটাকে বলা হয় হচ্ছে টোনোপ্লাস্ট। ভাই লাইটটা আরেকটু কমান, লাইট কমাইতে 0 করে দিছি। আরো দেখো একদম লো,
লাইট একদম লো, আর তো কমানো যাবে না। আর কমাইলে দেখো এখন হচ্ছে ইয়ে আসবে, মানে মানে তোমাদের শেড চলে আসবে ক্লাসের মাঝখানে। আর কমাইলে তোমরা দেখতে পারবে না। আরো যদি লাইট কমাই দিই তোমরা দেখতে পারবে না। দেখছো একটা ফাঁকা একটা লাল 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 একটা শেড আসতেছে। আর কত কমাবো? ঠিক আছে, এর থেকে কমানো যাবে না বাবা। আচ্ছা, তারপরের প্রশ্ন চলে যাই। এরপরের প্রশ্ন যে প্লাজমা মেমব্রেনে ফ্লুইড মোজাইক মডেল হবে, ঠিক আছে? ফ্লুইড মোজাইক মডেলের কোন অংশটি তরল? দেখো প্লাজমা মেমব্রেনে ফ্লুইড মোজাইক মডেল, এখন ফ্লুইড মোজাইক মডেলটা একটু আমাদের জানতে হবে। ফ্লুইড মোজাইক মডেল কি? দেখো একটা ফ্লুইড মোজাইক মডেল হচ্ছে কোষ গহ্বরের মডেল, সরি কোষ ঝিল্লির মডেল। কোষ ঝিল্লির মডেল হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল, যেখানে থাকে ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিডের দুটো কি থাকে? লেয়ার থাকে। আমি একটু আগায় দেখাই, হ্যাঁ, যাতে এই টাইপের প্রশ্ন পড়ে যদি আসে তাহলে আমাদের যাতে এটা বুঝতে ইজি হয়। খালি তো মানে সলভ করে গেলে হবে না, আমাদের তো একটু মানে জানতে হবে এটা সম্পর্কে বেসিকটা, তাই না? আচ্ছা, ফ্লুইড মোজাইক মডেলে কি থাকে? ফসফোলিপিডের বাইলেয়ার থাকে। ফসফোলিপিডের কি থাকে? বাইলেয়ার বা দুইটা লেয়ার থাকে। তাহলে এই হচ্ছে ফসফোলিপিডের বাইলেয়ার। এই হচ্ছে ফসফোলিপিডের কি? ফসফোলিপিডের দুইটা লেয়ার। এটা হচ্ছে কি? ফসফোলিপিডের দুইটা লেয়ার। ওকে, তো এই যে ফসফোলিপিডের দুইটা লেয়ার আমরা দেখতেছি, এই দুইটা লেয়ারের উপর দিয়ে কি থাকে? এই দুটো লেয়ারের উপর দিয়ে থাকে হচ্ছে প্রোটিন, এবং ফাঁকে ফাঁকে প্রোটিন থাকে, বিভিন্ন জায়গায় প্রোটিন থাকে। তো প্রোটিনটাকে আমরা নীল কালার দিয়ে দিই। এই হচ্ছে ধরো উপর দিয়ে প্রোটিন, যেটাকে আমরা পেরিফেরাল প্রোটিন বলি। এই ধরো হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন, ঠিক আছে? তারপরে একটু মুছতে হবে আমাকে, এইটাকে মুছে দেই, এইটাকে মুছে দেই। মুছে এইখানে আমি আরেকটা প্রোটিন আঁকাবো, যে প্রোটিনটা হবে হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, যারা এই পার থেকে এই পারে চলে যাবে। যে প্রোটিনগুলো এই পার থেকে এই পারে চলে যায় এগুলোকে আমরা কি বলি? ইন্টিগ্রাল প্রোটিন বলি। তাহলে এগুলো হচ্ছে প্রোটিন। তারপর আর কি থাকে? তারপর থাকে হচ্ছে গ্লাইকোপ্রোটিন থাকে। এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। তারপর থাকবে হচ্ছে গ্লাইকোলিপিড। কি থাকবে? গ্লাইকোলিপিড। এই হচ্ছে গ্লাইকোলিপিড। এটা হচ্ছে কি? গ্লাইকোলিপিড। এই গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিপিডকে একসাথে কি বলে? কেউ বলতে পারবা? গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিডকে একসাথে কি বলে? এনিওয়ান? গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিপিডকে একসাথে কি বলে? আচ্ছা, দেখি কমেন্ট উত্তর দাও। আর থাকে কি? আর থাকবে হচ্ছে ভিতরে কোলেস্টেরল। ভিতরে কি থাকবে? কোলেস্টেরল থাকবে। এই যে কোলেস্টেরল, এই যে থাকবে কি? কোলেস্টেরল। তাহলে এই চার রকমের উপাদান একটা কোষ ঝিল্লিতে থাকে। তাহলে কোষ ঝিল্লিতে চার রকমের উপাদান থাকে। একটা হচ্ছে ফসফোলিপিড এর বাইলেয়ার, থাকবে হচ্ছে মেমব্রেন প্রোটিন। এই প্রোটিন আবার তিন রকমের, পেরিফেরাল প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন আর ইন্টিগ্রাল প্রোটিন। থাকবে হচ্ছে কোলেস্টেরল, এবং সাথে কি থাকবে? সাথে থাকবে হচ্ছে গ্লাইকোক্যালিক্স। এটাই হচ্ছে সেই আনসার, গ্লাইকোক্যালিক্স। সাথে কি থাকবে? গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স কি? গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিপিডকে সেটা বলে গ্লাইকোক্যালিক্স। এই দুটোকে গ্লাইকোক্যালিক্স বলে। প্রশ্ন হচ্ছে প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেলে কোন অংশটি তরল? কোন অংশটি তরল অবস্থায় বিরাজমান করে? এই যে ফসফোলিপিডের মধ্যে, এই ফসফোলিপিডের মধ্যে লিপিড যে অংশটা আছে, ফসফোলিপিডের মধ্যে লিপিড যে অংশটা আছে, এই লিপিড অংশটাই তরল হিসেবে থাকবে। লিপিড অংশটা কি? এই লিপিড অংশটা তরল হিসেবে থাকবে। লিপিডের যে লেসটা যেখানে টান দিলাম, এই লিপিডের লেসটাই কি হিসেবে থাকবে? তরল রূপে থাকবে, এবং এই জন্য এরা এরকম ভাসমান হবে। পরের প্রশ্ন, কোনটি ফসফোলিপিডের উদাহরণ? এইটা কিন্তু আমি মনে হয় লাস্ট কোথায় জানি পড়াইছিলাম, বেশ কয়েকটা ফসফোলিপিডের নাম বলছিলাম। এর মধ্যে বলছিলাম এই ফসফোলিপিডের নামটা খুবই কমন, এবং এই প্রশ্নটা শুধুমাত্র এই চ্যাপ্টারে আছে তা না, কোষ রসায়ন নামে যে চ্যাপ্টার আছে, কোষ রসায়ন চ্যাপ্টারে এই প্রশ্নটা আছে। তাহলে কোনটি ফসফোলিপিডের উদাহরণ? লেসিথিন একটা খুবই জনপ্রিয় ফসফোলিপিড। লেসিথিন একটা কি? খুবই জনপ্রিয় ফসফোলিপিড। কয়টা ফসফোলিপিডের নাম তুমি এরকম জানতে পারো? লেসিথিন, সেফালিন। এই লেসিথিন এবং সেফালিন এই দুটো নাম অন্তত তোমাদের জানতে হবে। লেসিথিন, সেফালিন। ফ্লুইড মোজাইক মডেলে যে ফসফোলিপিড থাকে না, এই ফসফোলিপিডের মধ্যে লেসিথিন সবথেকে কমন। লেসিথিন সবথেকে কি? কমন ফসফোলিপিড। লেসিথিন সবথেকে কমন ফসফোলিপিড, তোমাদের জানতে হবে, ঠিক আছে? লেসিথিন। ওকে, পরের প্রশ্ন চলো আমরা। কোনটি সাইটোপ্লাজমীয় নির্জীব বস্তু? আচ্ছা, আজকে বানানো এত ভুল কেন? সাইটোপ্লাজমের নির্জীব বস্তু বানানো একটু ভুল আছে, পার্ডন মি। কোনটি সাইটোপ্লাজমের নির্জীব বস্তু? মানে কোন জিনিসটার জীবন নাই? দেখো
প্লাস্টিডের জীবন আছে, মানে জীবিত আছে, মানে জীবিত জিনিস। লাইসোজোম জীবিত জিনিস, রাইবোজোমও জীবিত জিনিস। এনজাইম জীবিত না, এনজাইম হচ্ছে রস, এনজাইম হচ্ছে রস, প্রাণ রস বা রস, প্রাণ রস বলবে শুধু রস। এনজাইম হচ্ছে নির্জীব বস্তু, এনজাইম হচ্ছে সাইটোপ্লাজমিক কি নির্জীব বস্তু, কারণ এর কোনো জীবনের কোনো ভূমিকা নাই, এর মধ্যে কোনো জীবনের কোনো কি নাই, ভূমিকা নাই। এই জন্য সাইটোপ্লাজমের নির্জীব বস্তুটা কি, নির্জীব বস্তুটা হচ্ছে এনজাইম। কোনটি কোষের প্রোটিন ফ্যাক্টরি? দেখো কোষের কার্বোহাইড্রেটের ফ্যাক্টরি আছে, প্রোটিন ফ্যাক্টরি আছে, বেশ কয়েকটা ফ্যাক্টরি আছে, শক্তি তৈরির কারখানাও আছে। আচ্ছা কারখানাগুলোর নাম চলো আমরা একটু আগে জানি। কারখানা, একসাথে করে ফেলো জিনিসগুলা, তোমাদের খুব কাজে লাগবে। কারখানা, কারখানা কোষের মধ্যে কি কি কারখানা আছে? প্রথমে হচ্ছে প্রোটিন তৈরির কারখানা আছে একটা, তারপর হচ্ছে কার্বোহাইড্রেটের কারখানা আছে একটা, কার্বোহাইড্রেট বা শক্তি তৈরির কারখানা আছে একটা, আরেকটা কারখানা বা পাওয়ার হাউস আছে একটা, একটা আছে পাওয়ার হাউস, একটা আছে পাওয়ারের কারখানা বা পাওয়ার হাউস। 3 রকমের অঙ্গাণু। প্রোটিনের কারখানা কে? প্রোটিনের কারখানা হচ্ছে রাইবোজোম। প্রোটিনের কারখানা কে? প্রোটিনের কারখানা হচ্ছে রাইবোজোম। কার্বোহাইড্রেটের কারখানা কে? কার্বোহাইড্রেটের কারখানা হচ্ছে গোলগি, গোলগি বস্তু। আর শক্তি তৈরির কারখানা কে? শক্তি তৈরির কারখানা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে এখানে আনসারটা কি? প্রোটিন তৈরির কারখানা কোনটা? প্রোটিন তৈরির কারখানা হচ্ছে রাইবোজোম। প্রোটিন তৈরির কারখানা কি? প্রোটিন তৈরির কারখানা হচ্ছে রাইবোজোম। পরের প্রশ্ন চলে যায়, চলো। প্রোটিন সংশ্লেষণ করে যে অঙ্গ? রাইবোজোম। একই প্রশ্ন, একই উত্তর। প্রোটিন তৈরি করে কে? রাইবোজোম। পরের প্রশ্ন, কোষে শক্তি উৎপাদন করে অঙ্গাণু কোনটা? মাইটোকন্ড্রিয়া। দেখছো একটা জিনিস সলভ করার মাধ্যমে কতগুলো প্রশ্ন আনসার হয়ে যাচ্ছে। তাহলে এই কারখানাগুলোর নাম মনে রাখো। কারখানা, প্রোটিন তৈরির কারখানা রাইবোজোম, কার্বোহাইড্রেটের কারখানা গোলজি বস্তু, পাওয়ার হাউস মাইটোকন্ড্রিয়া। তাহলে এখানে পরের প্রশ্নটা যেটা ছিল যে কোষে শক্তি উৎপাদনের কারখানা কোনটা, অঙ্গাণু কোনটা? আনসার হবে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। পরের প্রশ্ন, সব ধরনের কোষ পাওয়া যায় কোনটি, বা সব ধরনের কোষে পাওয়া যায় কোনটি? কোন জিনিসে সব ধরনের কোষে পাওয়া যায়? সব ধরনের কোষে পাওয়া যায় হচ্ছে রাইবোজোম। রাইবোজোম তুমি আদি কোষেও পাবা, প্রকৃত কোষেও পাবা। মনে রাখবা রাইবোজোমের ব্যাপারটা, রাইবোজোমের ব্যাপারটা মনে রাখবা। প্রকৃত কোষে রাইবোজোম থাকবে 80S, আদি কোষে রাইবোজোম থাকবে হচ্ছে 70S। তাহলে এই প্রকৃত কোষ বা আদি কোষ উভয়ের ক্ষেত্রে রাইবোজোম জিনিসটা পাবো। তাহলে আনসারটা হবে কি? আনসারটা হবে হচ্ছে রাইবোজোম। রাইবোজোমকে এইজন্য সার্বজনীন অঙ্গাণু বলা হয়। রাইবোজোমকে এইজন্য কি বলা হয়? রাইবোজোমকে এইজন্য সার্বজনীন অঙ্গাণু বলা হয়ে থাকে। ঠিক আছে, আমি একটু লিখেও দিই জিনিসটা। রাইবোজোমকে কি বলা হয়? সার্বজনীন অঙ্গাণু। সার্বজনীন অঙ্গাণু। ওকে বাবা, বুঝতে পারছো? ঠিক আছে বাবা, পরের প্রশ্ন চলে যাই। চলো আমরা পরের প্রশ্ন। কোষ বিভাজনের সময় প্রোস্প্লেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণু? এই যে একটা মানে কনফিউজিং টাইপের একটা প্রশ্ন চলে আসছে যে কোষ বিভাজনের সময় কোষপ্লেট তৈরি করতে হেল্প করে কোন অঙ্গাণু? কোষ বিভাজন যখন হয়, একটা কোষ বিভাজন যখন হয় তখন এইভাবে যখন মাঝখানে ভাগ হয়, কোষের যে টেলোফেজ ধাপের পরে যায় সাইটোকাইনেসিস। কোষপ্লেট কোন ধাপে হয় এটা একটু আগে বলে দিই। কোষপ্লেট তৈরি হয় সাইটোকাইনেসিসে। সাইটোকাইনেসিস ধাপে উদ্ভিদ কোষে কোষপ্লেট তৈরি হয়। তাহলে মাঝখানে এরকম কোষপ্লেট তৈরি হয়, এরকম একটা কোষপ্লেট তৈরি হয়। এই কোষপ্লেটটা তৈরি করার সময় মধ্যপর্দা তৈরি করার প্রয়োজন পড়ে। ওই সময় সাইটোপ্লাজমের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং গোলজি বস্তু। তাহলে এখানে আনসারে কি আছে? আনসার আছে গোলজি বস্তু। তাহলে গোলজি বস্তু হচ্ছে কোষপ্লেট তৈরি করে। তাহলে কোষপ্লেট কে তৈরি করে? কোষপ্লেট তৈরি করে হচ্ছে গোলজি বস্তু। কে তৈরি করে? গোলজি বস্তু। ফ্র্যাগমোপ্লাস্ট এবং গোলজি বস্তু। ফ্র্যাগমোপ্লাস্ট, এটা মনে রাখো, ফ্র্যাগমোপ্লাস্ট। তবে একটা জিনিস খেয়াল করো, এখানে অপশনে আছে মাইক্রোটিবিউল। মাইক্রোটিবিউল একটু হেল্প করে, বাট সেটা আমি আনসারে দিব না। ঠিক আছে, আনসার হবে গোলজি বস্তু। আনসারে কি হবে? গোলজি বস্তু। ফ্র্যাগমোপ্লাস্ট, গোলজি বস্তু। আরো যদি স্পেসিফিক ভাবে আমি বলতে চাই তাহলে আমরা এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটাকে অ্যাড করে দেব। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ফ্র্যাগমোপ্লাস্ট আসে। ওকে, পরের প্রশ্ন। উদ্দীপকটা খেয়াল করে দেখো। উদ্দীপক এই অংশটির নাম কি? উদ্দীপকটা খেয়াল করো। আচ্ছা, খেয়াল করো উদ্দীপকটা। এখানে উদ্দীপকটা দেখে আমাদের কি মনে হচ্ছে? এটা আসলে গোলজি বস্তুকে ইন্ডিকেট করছে। প্রথমত কথা হচ্ছে এটা হচ্ছে গোলজি বস্তু। প্রথমত কথা হচ্ছে কি এটা হচ্ছে গোলজি বস্তু। প্রথমত কথা হচ্ছে কি এটা হচ্ছে একটা গোলজি বস্তু। বুঝতে পারছো? ওকে, এখন এই অংশটার নাম কি? এই অংশটা গোল গোল না? গোল গোল, গোল গোল হলে ভেসিকল, গোল গোল হলে ভেসিকল।
গোল গোল হলে ভেসিকল। দেখো এখানে আছে সিস্টার্নিও আছে, এই যে এই বিটা হচ্ছে সিস্টার্নি, বিটা হচ্ছে সিস্টার্নি। চ্যাপ্টার থলির মতো যেগুলো থাকবে এগুলোকে বলবে সিস্টার্নি, চ্যাপ্টার থলির মতো যেগুলো থাকবে এগুলোকে বলা হবে সিস্টার্নি। থ্যাংক ইউ। চ্যাপ্টার থলির মতো যেগুলো থাকবে এগুলো হচ্ছে সিস্টার্নি। থ্যাংক ইউ আমার ওয়াইফের ক্লাস করাইতে করাইতে আমার হাতে এক কাপ চা দিয়ে গেল, কফি না এটা, চা না কফি, দুধ চা তো খাই না, কফি। থ্যাংক ইউ। আচ্ছা, তো চ্যাপ্টার থলির মতো হলে সিস্টার্নি, বড় বড় এর মতো হলে ভেসিকল, এবং ছোট ছোট থলির মতো, ছোট ছোট গোলার মতো হলে ভ্যাকিউল। ঠিক আছে, তাহলে এখানে বড় বড় গোল গোল থলি, আনসারটা হবে ভেসিকল। আনসারটা কি হবে? আনসারটা হচ্ছে ভেসিকল। আনসারটা হবে কি? ভেসিকল। বুঝছো বাবা? পরের কোশ্চেন, বি চিহ্নিত অংশটি। আচ্ছা, আগের প্রশ্নে বি কি ছিল এটা দেখে আসতে হবে। আগের প্রশ্নে বি ছিল হচ্ছে সিস্টার্নি। হ্যাঁ, আগের প্রশ্নে বি ছিল হচ্ছে সিস্টার্নি। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে সিস্টার্নি আসলে কি কি করে। বিভিন্ন ধরনের এনজাইমে পরিপূর্ণ, ওকে, এনজাইম আছে। কার্বোহাইড্রেট, লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত। এত কিছু না, লিপিড এবং প্রোটিন পাওয়া যায়। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে উৎপন্ন, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে উৎপন্ন। গোলজি বস্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়, এটা ট্রু। তাহলে এখানে আনসার কি কি হবে দেখি, কে কে বলতে পারে? ঠিক আছে, বলো তো কোনটা হবে। এটা বলে দিলাম যে কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন সব নাই, তাহলে 2 নাম্বার বাদ যাচ্ছে। 2 নাম্বার বাদ, 2 নাম্বার দেখো কেমন আনসার তুমি বের করবে। 2 নাম্বারটা বাদ তুমি জানো, কারণ কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড সবকিছু থাকবে না, প্রোটিন এবং লিপিড থাকতে পারে। তাহলে 2 নাম্বার যেখানে যেখানে আছে এটা বাদ দিয়ে দাও। তাহলে এটাও বাদ যাচ্ছে, এটাও বাদ যাচ্ছে, 1 2 3 তো হবেই না, এটাও বাদ যাচ্ছে, থাকলো কি এটা? কত সুন্দর সিস্টেম দেখছো। আনসার বের করা খুবই ইজি। তুমি চাইলে খুব সহজ আনসার বের করে ফেলতে পারবে। তুমি একটা শিওর যেটা হবে না সেটা তুমি যদি শিওর থাকো তাহলে তুমি ইজিলি কি করে ফেলতে পারবা? আনসার বের করে ফেলতে পারবা। হ্যাঁ, ওকে, পরে প্রশ্ন। স্ট্যাবিলাইজার এবং ল্যাবিলাইজার কোন অঙ্গ তৈরি করে? লাইসোজোম তৈরি করে। স্ট্যাবিলাইজার, ল্যাবিলাইজার, লাইসোজোম তৈরি করে। এখন কথা হচ্ছে স্ট্যাবিলাইজার কি ল্যাবিলাইজার কি জিনিস একটু বুঝি। হ্যাঁ, এটা আমরা অনেকেই একটু বুঝতে পারি না। স্ট্যাবিলাইজার এবং লোবিলাইজার বা ল্যাবিলাইজার দুটোই বলতে পারো। এই ধরো এটা হচ্ছে একটা লাইসোজোম, ধরো এটা হচ্ছে কি? এটা লাইসোজোম। হ্যাঁ, এই হচ্ছে আমার লাইসোজোম। তো লাইসোজোমের ভিতরে কি আছে বলো তো বাবা? লাইসোজোমের ভিতরে আছে হচ্ছে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, এনজাইম, কোএনজাইম, যেগুলো হচ্ছে জীবাণুকে মারতে হেল্প করে। তো লাইসোজোমের যে পর্দাটা, এই পর্দা তো অবশ্যই ঢেকে রাখা লাগবে, তাই না? কারণ পর্দাটা যদি ফেটে যায়, লাইসোজোমটা যদি হয়ে যায়, লাইসোজোমের পর্দাটা যদি ফেটে যায়, ঠিক আছে, লাইসোজোমের পর্দাটা যদি ফেটে যায় তাহলে কি হবে? আশেপাশে যে অঙ্গাণুগুলো আছে, সেই অঙ্গাণুগুলো কি হয়ে যাবে? সেই অঙ্গাণুগুলো কিন্তু মারা যাবে। ঠিক আছে, আচ্ছা, ছোট ছোট বেশি করে বড়গুলা ভ্যাকিউল। হ্যাঁ, আমি কি বলছি? উল্টা বলছিলাম নাকি? হ্যাঁ, আমি কি উল্টা বলছিলাম? আমি বলার মাঝখানে হয়তো বা উল্টা বলে ফেলতে পারি। ঠিক আছে, আমি কোনটা বলছিলাম? ভেসিকল উল্টা বলছিলাম মনে হয়, ভুলে আমি উল্টা বলে ফেলছিলাম। হ্যাঁ, উল্টা বলে ফেলছিলাম। যেগুলো হচ্ছে ভেসিকল সেগুলো ছোট, ভ্যাকিউল বড়, উল্টা বলে ফেলছিলাম আমি। সরি। আচ্ছা, তো এখন দেখো এই যে বাইরের যে পর্দাটা, থ্যাংক ইউ, তোমার নাম হচ্ছে বিউটিপাল, থ্যাংক ইউ ভাইয়া। তো এই যে বাইরের যে পর্দাটা, সেই পর্দাটাকে সবসময় আটকায় রাখতে হয়। কেন আটকায় রাখতে হয়? কারণ এই এনজাইমগুলো যদি বের হয়ে যায় বাইরে, তো পাশে একটা অঙ্গাণু আছে, পাশে ধরো হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়া আছে, ধরো পাশে। হ্যাঁ, পাশে ধরো একটা মাইটোকন্ড্রিয়া আছে। এখন ধরো এখান থেকে যে এনজাইমগুলো বের হয়ে যাবে, মাইটোকন্ড্রিয়া নষ্ট হয়ে যাবে, মাইটোকন্ড্রিয়া কি হয়ে যাবে? ড্যামেজ হয়ে যাবে, তাই না? তো মাইটোকন্ড্রিয়াটাকে বাঁচায় রাখার জন্য এই পর্দাটাকে সবসময় ফিট থাকতে হবে, যাতে করে ভিতর থেকে এনজাইম বের হয়ে আসতে না পারে। তাহলে যেই ধর্মটা লাইসোজোমকে তার এনজাইমগুলোকে ভিতরে ধারণ করে রাখতে হেল্প করে, এটাকে বলে স্ট্যাবিলাইজার। স্ট্যাবল করে রাখে। কি করে রাখে? স্ট্যাবল করে রাখে। আচ্ছা, আর একটা ল্যাবিলাইজার কি? ল্যাবিলাইজার হচ্ছে যখন এই পর্দাটা ফেটে যায় তখন ভিতরে এনজাইমগুলো বের হয়ে আসে, পুরো কোষটা মারা যায়, যেটাকে আত্মঘাতী তুলিকাও বলি আমরা, তখন এটাকে লোবাইলাইজার বা ল্যাবিলাইজার বলি আমরা। তো এটা কার জন্য হচ্ছে? এটা হচ্ছে লাইসোজোমের জন্য হচ্ছে। পড়ানোর সময় তোমাকে বলে দিয়েছিলাম এটা কার জন্য হচ্ছে? লাইসোজোমের কারণে হচ্ছে। ঠিক আছে, স্ট্যাবিলাইজার স্টেবল করে রাখে, এনজাইমগুলো বের হতে দেয় না। ল্যাবিলাইজার যখন
আত্মপ্রতিলিক হিসেবে বের হয়ে যায়। কোন অঙ্গাণুটির মাধ্যমে অটোফেগি ঘটে? আনসার লাইসোজোম। একটু আগে যেটা দেখলাম আমরা, লাইসোজোমের কারণে অটোফেগি হতে পারে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে দানাদার বস্তু কোনটি? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে দানাদার বস্তুগুলো হচ্ছে রাইবোজোম। আচ্ছা, রাইবোজোমের উপস্থিতির উপর ভিত্তি করে, রাইবোজোমের উপস্থিতি উপর ভিত্তি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই রকমের, আরইআর, এসইআর। আরইআর মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এসইআর মানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাফ কেন হচ্ছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাফ হচ্ছে রাইবোজোমের উপস্থিতির কারণে। তাহলে কি লেগে থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লেগে থাকে। কোনটি ডিএনএ বহনকারী অঙ্গাণু? ডিএনএ বহনকারী অঙ্গাণু কার মধ্যে ডিএনএ আছে? এখানে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে তার বৃত্তাকার ডিএনএ আছে। মাইটোকন্ড্রিয়ার ভিতরে তার বৃত্তাকার ডিএনএ আছে, বৃত্তাকার ডিএনএ। আচ্ছা, আরেকটা অঙ্গাণু আছে যার মধ্যে বৃত্তাকার ডিএনএ থাকে, কে কে বলতে পারো? কোষের আরো একটা অঙ্গাণু আছে যার মধ্যে বৃত্তাকার ডিএনএ থাকতে পারে, কে কে বলতে পারো এটা? কোষের আরো একটা অঙ্গাণু আছে যার মধ্যে বৃত্তাকার ডিএনএ থাকতে পারে, কে কে বলতে পারো? কুইকলি কমেন্ট করো। আর হচ্ছে যারা এই ক্লাসটা তো যারা অলরেডি অ্যাডমিট হয়ে গেছে তারা তো আমাদের একদম গ্রুপের মধ্যে লাইভ করতে পারতেছো। যারা ক্লাসটা পরবর্তীতে ইউটিউবে বা ফেসবুকে বা বিভিন্ন জায়গায় যারা তোমরা পরবর্তীতে ক্লাসটা দেখবা তাদের উদ্দেশ্যে বলি, এই ক্লাসগুলো নেওয়া হচ্ছে আমাদের ভার্সিটি প্রোগ্রামের একটা বিশেষ অনশট প্রোগ্রাম। তো আমাদের 22 ব্যাচের ভার্সিটি প্রোগ্রামের অ্যাডমিশন অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং এই 22 ব্যাচের অ্যাডমিশন প্রোগ্রামে তোমরা যদি ভর্তি হও তাহলে এখন ভর্তি হলে একটা প্রোমো কোড আছে, প্রোমো কোডটা লেখা আছে DU500, এটা ইউজ করলে তোমরা হচ্ছে ডিসকাউন্টে ভর্তি হতে পারবে। এন্ড এই ভার্সিটি প্রোগ্রামের ক্লাস ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে আমাদের যে বোর্ড পরীক্ষা পরে আমাদের ভার্সিটি প্রোগ্রামটা আমাদের শুরু হয়ে যাবে, যেটা ডিটেইলসটা তোমাদের আমাদের যে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ইনশাআল্লাহ তোমরা যেখান থেকে ভিডিও দেখতেছো এবং ইনশাআল্লাহ ভিডিওর মধ্যে প্লে হবে, তোমরা ইনশাআল্লাহ পরবর্তী দেখে নিতে পারবে। পাশাপাশি আমাদের একটা মেডিকেল ব্যাচ আছে, মেডিকেল ব্যাচটা আমাদের রানিং আছে, এটা আমরা অ্যাডভান্স আগে থেকেই শুরু করেছি এবং এখানে ইনশাআল্লাহ আমরা এটাকেও আমাদের যে বোর্ড পরীক্ষার পরবর্তীতে নিয়ে যাব। অলরেডি ক্লাস হচ্ছে, একটাই ব্যাচ থাকবে আমাদের মেডিকেলে, 4 মাস ধরে ক্লাস হয়েছে এবং একটাই ব্যাচ থাকবে বোর্ড পরীক্ষার পর। আমরা মেডিকেলের জন্য নতুন করে কোনো ব্যাচ আনবো না, সেটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে ইনশাআল্লাহ। ওকে, এই জাস্ট একটু কথাগুলো বলে দিলাম আগে থেকে তোমাদেরকে। ওকে, তো পরে চলো আগে। কোনটি ক্রোমোজোমে থাকে? না, প্লাস্টিডে থাকে। ক্রোমোজোমে তো থাকেই, প্লাস্টিডেও বৃত্তাকার ডিএনএ থাকে, জেনে রাখো। এনার্জি কারেন্সি কোন শব্দটি কোন অঙ্গাণুর ক্ষেত্রে প্রযোজ্য? এটা মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। এনার্জি মানেই মাইটোকন্ড্রিয়া, এনার্জি মানেই মাইটোকন্ড্রিয়া। এনার্জি কারেন্সি মানে কি? এনার্জি কারেন্সি মানে হচ্ছে এটিপি। এনার্জি কারেন্সি মানে কি? এনার্জি কারেন্সি মানে এটিপি। আর এটিপি কার থাকবে? এটিপি থাকবে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার সাথে কানেক্টেড, কারণ মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরির কাজটা করে থাকে। খেয়াল করো, নিচের চিত্রটি খেয়াল করো এবং প্রশ্ন উত্তর দাও। আচ্ছা, উদ্দীপকের এটিপি অংশটির নাম কি? সমস্যা হচ্ছে কারে যে চিহ্নিত করে দেখাইছে এটাই এখন বোঝা মুশকিল। এখানে যে কারে চিহ্নিত করে দেখাইছে এটা এখন বুঝতে পারতেছি না। আচ্ছা, এটা মাইটোকন্ড্রিয়ার এখন কনফিউশনটা কোথায় হতে পারে? এই চিহ্ন অংশটা ভাঁজকেও দেখাইতে পারে, মাঝখানে স্পেসটাকেও দেখাইতে পারে। এটা মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে ভাঁজটা থাকে এটা হচ্ছে ক্রিস্টি, আর ভেতরে যে স্পেসটা থাকে এই স্পেসটাকে বলা হয় ম্যাট্রিক্স। বাট এই টানটা পুরোপুরি ক্রিস্টির গা থেকে আসে না, ভেতরে স্পেস থেকে আসে। তাহলে ভেতরে স্পেস হইলে মাইটোকন্ড্রিয়াটাকে আমি ম্যাট্রিক্স বলবো। কি বলবো? ম্যাট্রিক্স বলবো। কি বলবো? ম্যাট্রিক্স। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি বলতেছি? ম্যাট্রিক্স বলতেছি। পরের প্রশ্ন, উদ্দীপকের অঙ্গাণুটি মাইটোকন্ড্রিয়া তাহলে শক্তি উৎপাদন করবে, লাইসোজোম তৈরি করবে, এরকম কিছু আমরা জানি না। এনজাইম কোএনজাইম ধারণ করে, এটা সত্য। তাহলে আনসার হচ্ছে 1 আর 3। আনসার হচ্ছে 1 আর 3 বা খ। 1 আর 3 বা খ। 1 আর 3 বা খ। একজন বলছো ম্যাট্রিক্স না ভাইয়া, অভিক চক্রবর্তী। হ্যাঁ ভাই, একটা ম্যাট্রিক্স। পরের প্রশ্ন, কোনটি শক্তি রূপান্তরের অঙ্গাণু? এই যে দেখো ভাইয়া, এই প্রশ্নটা তোমরা অনেকেই শক্তি দেখলেই যে মাইটোকন্ড্রিয়া দাগাই দিব, ব্যাপারটা এরকম না। শক্তি দেখলেই যে মাইটোকন্ড্রিয়া দাগাই দিব এরকম না। শক্তি রূপান্তরের অঙ্গাণু বলতে পারো, এটা আনসার কি হবে? এখানে আমি একটা কনফিউশন তোমাদের ক্লিয়ার করবো। বলো, লাইসোজোম তাহলে কে তৈরি করে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লাইসোজোম তৈরি করতে থাকে। আচ্ছা বলো, দেখো শক্তি
তৈরি ভার্সেস শক্তি রূপান্তর, both are different. শক্তি তৈরি আর শক্তি রূপান্তর এই জিনিসগুলো ডিফারেন্ট একটা, ঠিক আছে? শক্তি তৈরি ব্যাপারটা কি, শক্তি রূপান্তর ব্যাপারটা কি? শক্তি রূপান্তর মানে কি? সানলাইট, আলোক শক্তি। সানলাইট মানে কি? আলোক শক্তি। এই আলোক শক্তিকে আমি জৈব শক্তিতে পরিণত করব, জৈব শক্তি বা স্থিতি শক্তি বা স্থিতি শক্তিতে পরিণত করব, হুইচ ইজ গ্লুকোজ। জৈব শক্তি বা স্থিতি শক্তি। তেমনি এই জৈব শক্তি বা স্থিতি শক্তিতে যে আছে গ্লুকোজ, এই গ্লুকোজকে পরবর্তীতে আমি এটিপি নামক শক্তিতে পরিণত করব। এটা হচ্ছে শক্তি তৈরি। এই কাজটা হবে মাইটোকন্ড্রিয়াতে, গ্লুকোজকে শক্তিতে পরিণত করবে, মাইটোকন্ড্রিয়া এখানে হেল্প করবে, মাইটোকন্ড্রিয়া সাইটোপ্লাজম দুটোই হেল্প করবে এখানে। কিন্তু এখানে শক্তি রূপান্তর যে সানলাইট, সূর্যের আলোক শক্তিকে স্থিতি শক্তি আকারে জমা করে গ্লুকোজে, এটা হচ্ছে রূপান্তর। কে করবে এই কাজটা? এই কাজটা করবে হচ্ছে প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট, প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট। This thing will be done through chloroplast. এই কাজটা কে করবে? ক্লোরোপ্লাস্ট করবে। বুঝছি ভাইয়া? হ্যালো, বুঝছি? ওকে বাবা, তো চলো, নিজের কোনটি কোয়ান্টোসোম পাওয়া যায়? নিজের কোনটিতে কোয়ান্টোসোম পাওয়া যায়? কোয়ান্টোসোম হচ্ছে আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে যে আমি রূপান্তর করতেছিলাম, হ্যাঁ, আলোক শক্তিকে যে আমি রাসায়নিক শক্তিতে রূপান্তর করতেছি, সে আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করার সময় তোমার প্রয়োজন পড়ে কি? তোমার প্রয়োজন পড়ে হচ্ছে কি বিশেষ কিছু অঙ্গাণু। তাহলে বুঝতে পারতেছো আনসারটা কোনটা হবে? বুঝতে পারতেছো আনসারটা কোনটা হবে? আনসারটা হবে ক্লোরোপ্লাস্টে কোয়ান্টোসোম পাওয়া যায়। আলোক শক্তি, কোয়ান্টা, কোয়ান্টা, কোয়ান্টা শব্দটা আলোর সাথে কানেক্টেড। কোয়ান্টা, আলো এবং ক্ষুদ্র কণার সাথে। ক্ল্যামিডোমোনাসের ক্লোরোপ্লাস্ট কোন ধরনের? বাবা, ক্লোরোপ্লাস্টের বেশ কিছু আকৃতি তোমাদের বইয়ে দেওয়া আছে। তোমাদের বইয়ে বেশ কিছু শৈবালের ক্লোরোপ্লাস্টের আকৃতি দেওয়া আছে, এটা একটু শিখে নিতে হবে তোমাদেরকে। বইয়ে বেশ কিছু শৈবালের আকৃতি দেওয়া আছে, সেইগুলো শিখতে হবে, এবং এগুলো শৈবালের ক্লোরোপ্লাস্টের আকৃতি, ঠিক আছে? হাসিবুল মাহিন বলছো, বাহ। আচ্ছা, তাহলে এখন বলো তো এর আনসার কি হবে? ক্ল্যামিডোমোনাস শৈবালে পেয়ালা আকৃতির হয়ে থাকে। ক্ল্যামিডোমোনাস শৈবালে কেমন হয়ে থাকে? পেয়ালা আকৃতির হয়ে থাকে। থাইলাকয়েড কোন অঙ্গাণুতে থাকে? সেম, থাইলাকয়েড ক্লোরোপ্লাস্টেই থাকে। থাইলাকয়েড কই থাকে? ক্লোরোপ্লাস্টে থাকে। ক্লোরোপ্লাস্টের ছবিটা যদি আমি আঁকাই, ক্লোরোপ্লাস্ট প্লাস্টিড দ্বিস্তরে আবরণ বিশিষ্ট, দ্বিস্তরে আবরণ বিশিষ্ট। তো এই যে এখানে থালার মতো যেগুলো দেখতেছি এগুলো হচ্ছে থাইলাকয়েড। তাহলে এক একটা হচ্ছে থাইলাকয়েড, থাইলাকয়েড, ক্লোরোফিল যা কিছু থাকা সব এই থাইলাকয়েডের মধ্যে থাকবে। অনেকগুলো থাইলাকয়েড মিলে তৈরি হবে গ্রানাম, গ্রানাম, বুঝছো? ডান। লিউকোপ্লাস্ট বুনিনমুক্ত কাণ্ড অবস্থান করে, ট্রু। আলোতে সবুজ বর্ণ ধারণ করে, ট্রু। ক্যারোটিন ও জেন্ট্রোফিল সমৃদ্ধ, না। তাহলে আনসার 1 আর 2। ক্যারোটিন, জেন্ট্রোফিল এগুলো হচ্ছে আমরা ক্রোমোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে পাই। খেয়াল করো, এ গ্রানাম, এই যে অংশের নাম কি? গ্রানাম। একটু আগে দেখাইছি, এই যে অংশের নাম কি? গ্রানাম। বি এর কাজ হলো, আচ্ছা বি কি? বি মানে পুরো ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, ভালো কথা। শর্করা খাদ্য প্রস্তুত করে, ট্রু। ফটোফসফোরাইলেশন করা হয়, এখানে ফটোফসফোরাইলেশন হবে, ট্রু। ফটোরেসপিরেশনও করবে, তিনটাই করবে। ফটোফসফোরাইলেশন, ফটোরেসপিরেশন সম্পর্কে ডিটেইলস জানতে গেলে তোমাদের একটু উদ্ভিদ সাহিত্য অধ্যায়টা করতে হবে। তিনটাই হবে। এর কাজ হলো, এ
মাতৃতন্তু গঠন করা, ফ্লাজেলা সৃষ্টি করা, সুক্রাণুলেজ গঠন করা। এখানে কোনো একটা জিনিস বাদ গেছে, বুঝছো? এই প্রশ্নটা আমরা একটু স্কিপ করি। এখানে কোনো একটা কিছু বাদ গেছে, কোনো একটা চিত্র বাদ গেছে, বুঝছো? এটা একটু স্কিপ করলাম আমরা। নিউক্লিয়াসের উপাদান কোনটি? দেখো, লাইসোজোম নিউক্লিয়াসের জিনিস না, রাইবোজোম নিউক্লিয়াসের জিনিস না, সেন্ট্রোজোম নিউক্লিয়াসের জিনিস না। নিউক্লিয়াসের জিনিস হচ্ছে ক্রোমোজোম। দেখিয়ে বুঝতে পারছেন, ক্রোমোজোমটাই নিউক্লিয়াসের ভিতরে পাবো আমরা। কোষের মস্তিষ্ক কোনটি? নিউক্লিয়াস। বেসিক কমন সেন্স, এটা তো একদম সহজ উত্তর। ও সি এর এই উপাদানটি, সি হচ্ছে একটা 5 কার্বন বিশিষ্ট শর্করা, পাশাপাশি এখানে নাইট্রোজেনের ক্ষার, আবার এইদিকে ফসফেট নাই। আচ্ছা, সি এর উপাদান কি? সি এর এই উপাদানটি, এই উপাদানটি হচ্ছে 5 কার্বন বিশিষ্ট শর্করা, 5 কার্বন সুগার, 5 কার্বন বিশিষ্ট শর্করা, তার সাথে একটা নাইট্রোজেনের ক্ষার। তার মানে এটা হচ্ছে একটা নিউক্লিও কি হবে? সাইট। সি এর এই উপাদানটি 5 কার্বন বিশিষ্ট শর্করা এবং 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 দেখো, আরএনএ গঠনের একক ডিএনএ আরএনএ দুটেই হতে পারে। ডিএনএ আরএনএ ভাইয়া একটু স্লো পড়ান, কোশ্চেনটা পড়ে উত্তরটা ভাবার টাইম। আচ্ছা ঠিক আছে, বলো, তোমরাই বলো উত্তর কি হবে। বলো। খেয়াল করো, এই উপাদানটি 5 কার্বন বিশিষ্ট শর্করা, পানি বিশ্লেষিত হয় না, পানি বিশ্লেষিত হয় না, হাইড্রোলাইসিস হয় না। বুঝাইছে হাইড্রোলাইসিস? এটা এই উপাদান, এই জিনিসটাকে আমি হাইড্রোলাইসিস করতে পারবো, পানি দিয়ে ভাঙতে পারবো, এটা আনসার হবে না। বিজারণ ক্ষমতা সম্পন্ন এই উপাদানটি, এই উপাদানটি 5 কার্বন বিশিষ্ট শর্করা। 5 কার্বন বিশিষ্ট শর্করার নাম হচ্ছে কি? এর নাম হচ্ছে ডিঅক্সিরাইবোস। ডিঅক্সিরাইবোস, ডিঅক্সিরাইবোস কেমনে বুঝলাম আমি এটাকে? মানে এখানে 2 নাম্বার কার্বনে অক্সিজেন নাই, যেন ডিঅক্সিরাইবোস। ঠিক আছে? এবং এরা বিজারণ ক্ষমতা সম্পন্ন। আনসার রাইট, এরা বিজারণ ক্ষমতা সম্পন্ন, এরা বিজারণ করতে পারে। আরএনএ এর গাঠনিক একক হবে না। কেন হবে না? আরএনএ এর গাঠনিক হয়তো যদি শুধু রাইবোজ হইতো, শুধু রাইবোজ হলে আমি আরএনএ এর গাঠনিক একক বলতাম। এখানে 2 নাম্বার কার্বনে অক্সিজেন নাই, যার কারণে এটা ডিঅক্সিরাইবোস। ডিঅক্সিরাইবোস ডিএনএ এর গাঠনিক উপাদান, ওটা আরএনএ। একটি কিটোপেন্টোস না, এটা কিটোপেন্টোস না, এটা অ্যালডোপেন্টোস। এখানে এটা অ্যালডিহাইড দিয়ে তৈরি। এটা কি দিয়ে তৈরি? এটা অ্যালডিহাইড দিয়ে তৈরি, কারণ রাইবোজ একটা অ্যালডিহাইড শর্করা। এই প্রশ্নটা আসলে কোষ রসায়ন, কোষ গঠন মিক্সড করা, এই জন্য তোমাদের বুঝতে সমস্যা হয়েছে। তাহলে আনসারটা 2 হবে, বিজারণ ক্ষমতা সম্পন্ন। কারণ 5 কার্বন বিশিষ্ট শর্করা যেটা আছে, এটা বিজারণ ক্ষমতা সম্পন্ন হয়। ঠিক আছে? এটা একটু আসলে কোষ রসায়ন চ্যাপ্টারের প্রশ্ন, এই জন্য তোমরা পারতেছো না, এটা তেমন আহামরি কিছু না। উদ্দীপকের নাইট্রোজেনের বেস হতে পারে। নাইট্রোজেনের বেসটা কি হতে পারে? নাইট্রোজেনের বেসটা কি হতে পারে? যেহেতু ডিএনএ, যেহেতু ডিএনএ, এটা যেহেতু ডিএনএ, তাহলে নাইট্রোজেনের বেসটা কি হতে পারে? নাইট্রোজেনের বেসটা কি হতে পারে বলো? যেহেতু এটা ডিএনএ, তাহলে নাইট্রোজেন বেসটা কি হতে পারে? বলো। দেখো, ডিএনএ হলে কি থাকবে না? ইউরাসিল থাকবে না। তাহলে অ্যাডেনিন থাকবে, গুয়ানিন থাকবে, থায়ামিন থাকবে, সাইটোসিনও থাকবে। তিনটাই থাকবে। তাহলে আনসার হচ্ছে 1 2 3। মনে রাখবা, ডিএনএ এর ক্ষেত্রে নাইট্রোজেনের ক্ষার ব্যবহার হবে অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন। আরএনএ এর ক্ষেত্রে নাইট্রোজেনের ক্ষার ব্যবহার হবে অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিনের বদলে ইউরাসিল এবং সাইটোসিন। ওকে, বুঝতে পারছো? পরের প্রশ্ন, কোনটি পাইরিমিডিন বেস? পিউরিন, পাইরিমিডিন। দেখো, 2 রকমের নাইট্রোজেনের ক্ষার আছে, পিউরিন এবং পাইরিমিডিন। পিউরিনটা হচ্ছে দ্বিচাক্রিক, পিউরিনের চক্র থাকে 2টা, আর পাইরিমিডিনের চক্র হচ্ছে 1 চাক্রিক, একটা চক্র। পিউরিনের মধ্যে আছে অ্যাডেনিন, গুয়ানিন, পাইরিমিডিন আছে থায়ামিন, সাইটোসিন, ইউরাসিল। তাহলে কোনটি পাইরিমিডিন?
ঠিক আছে? কোনটি পাইরিমিডিন? সাইটোসিন ইউরাসিল। সাইটোসিন ইউরাসিল, এটা হচ্ছে পাইরিমিডিন। আনসারটা কি? সাইটোসিন ইউরাসিল পাইরিমিডিন, সাইটোসিন ইউরাসিল পাইরিমিডিন। তাহলে আনসার হচ্ছে সি। আনসার হচ্ছে কি? সি, সাইটোসিন এবং ইউরাসিল। দেখো এটা কেন না? কারণ এখানে অ্যাডেনিন আছে। এটা কেন না? কারণ এখানে গুয়ানিন আছে। এটা কেন না? কারণ এখানে অ্যাডেনিন আছে। পরের প্রশ্ন, কোষীয় অঙ্গাণুর বংশগতির উপাদান বহন করে? কোষীয় কোন অঙ্গাণু? এটা কোন আমরা আগেও পাইছি এবং এটা হচ্ছে ক্রোমোজোম। আনসার, এটা হচ্ছে আনসার কি? ক্রোমোজোম। ক্রোমোজোম হচ্ছে কি? বংশগতির উপাদান, অর্থাৎ ডিএনএ বহন করে। লাইসোজোম হবে না, কারণ লাইসোজোম হচ্ছে আত্মঘাতী থলিকা, জীবাণু ভক্ষণ করে। রাইবোজোম হচ্ছে প্রোটিন তৈরি করে, এর মধ্যে আরএনএ থাকে, কিন্তু সেই আরএনএ কোনো কোড বা তথ্য বহন করে না। ডিকটায়োজোম, ইডিওজোম, ডিকটায়োজোম, লাইপোকন্ড্রিয়া, এগুলো হচ্ছে গোলজি বস্তুর আরেক নাম। এগুলো হচ্ছে গোলজি বস্তুর আরেক নাম। পরের প্রশ্ন চলে যাই, কোডন এইউজি কোন অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে? বলতে পারবা? দেখি কে কে পারো। এইউজি এর আরেকটা নাম হচ্ছে স্টার্ট কোডন। এইউজি এর আরেকটা নাম হচ্ছে স্টার্ট কোডন। স্টার্ট কোডন, যার নাম হচ্ছে এইইউজি, এবং সে একটা অ্যামিনো অ্যাসিডকে ইন্ডিকেট করে। পাশাপাশি আমি তোমাদের স্টপ কোডনগুলো লিখে দিই। স্টপ কোডন আছে আরো তিনটা, ইউএএ, ইউএজি, ইউজিএ। স্টার্ট কোডন কোন? মিথিওনিন বা মেথিওনিন। মিথিওনিন বা মেথিওনিন অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে। আনসার হচ্ছে বি। আনসার হচ্ছে কি? বি। পরের প্রশ্ন, উদ্দীপকের গঠনকারী ক্ষেত্রে, উদ্দীপকের কঙ্কাল গঠনকারী ক্ষেত্রে একক বলা হয়। এখানে একটা উদ্দীপক ছিল মিসিং। কঙ্কাল গঠন করতে কে হেল্প করে সেটা একটু দেখি। কঙ্কাল গঠন করতে গেলে মাইক্রোটিউবুল হেল্প করে, উদ্দীপকের দরকার আমরা নিয়ে পারবো। রাইবোজোম সৃষ্টি করে প্রোটিন সংশ্লেষণকারী। রাইবোজোম সৃষ্টি করে প্রোটিন সংশ্লেষণকারী। দেখো রাইবোজোম মানে রাইবোজোম তৈরি করবে এবং সে কি করবে? প্রোটিন তৈরি করবে। এখানে কোনো একটা উদ্দীপক এখানে একটা মিসিং গেছে আর কি, ঠিক আছে? কোনো একটা উদ্দীপক এখানে মিসিং গেছে, যার কারণে আমরা আসলে জিনিসটা বুঝতে পারতেছি না। ওকে, তো কোষ কঙ্কালের সাথে রাইবোজোম তৈরি করার কোনো কিছু নাই, আরএনএ লাগবে। কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের চলন নিয়ন্ত্রণকারী। হ্যাঁ, চলন নিয়ন্ত্রণ করবে, কারণ কোষ কঙ্কাল চলন নিয়ন্ত্রণ করতে পারে যে ক্রোমোজোমগুলো কোন দিকে যাবে, ক্রোমোজোমগুলোকে টান দিবে। তাহলে আনসার হবে হচ্ছে কি? আনসার হবে হচ্ছে 1 আর 3। আনসার হবে 1 আর 3। উদ্দীপক না থাকলে এটাকে আমি আনসার করতে পারবো, সমস্যা নেই। পরের প্রশ্ন, কোনটি মাস্টার মলিকিউল নামে পরিচিত? এই যে একটা প্রশ্ন, এই প্রশ্ন নিয়ে আমাদের অনেক কনফিউশন থাকে। কোনটি মাস্টার মলিকিউল নামে পরিচিত? মাস্টার মলিকিউল আজকে থেকে মনে রাখবা, মাস্টার মলিকিউল মানে ডিএনএ। এখানে অপশন দেখে দেখো, অপশন দেখে তোমরা এখানে বুঝবা যে কোনগুলো হবে না। আরএনএ তো অবশ্যই মাস্টার মলিকিউল হতে পারে না, প্রোটিন তো অবশ্যই আসবে না, কার্বোহাইড্রেট অবশ্যই আসবে না, ঠিক আছে? আনসারটা হচ্ছে ডিএনএ। প্যাচটা লাগে ডিএনএ, ক্রোমোজোম, তারপরে সবকিছু জিন একসাথে মিলাই দিলে ঝামেলা হয়, কিন্তু এখানে তো আছে আনসার একটা মাত্র ডিএনএ। সো আমরা এটাকে চোখ বন্ধ করে আনসার দিয়ে দিতে পারি। কোন্ডন এমআই, এটা মিথিওনিন, একটু আগে যেটা সলভ করছি আমরা, একটু আগে ফটোটা সলভ করছি, ওটাই আবার আসছে। ডিএনএ এর কার্যকরী একককে কি বলে? আচ্ছা, ডিএনএ এর কার্যকরী একক কি বলে? ডিএনএ এর মধ্যে কোন পার্টটা কার্যকর থাকে সে একককে কি বলে? সে একককে সিস্টন বলে। ডিএনএ কার্যকরী একক কি বলে? সিস্টন, ঠিক আছে? রেকন, রিকম্বিনেশনের একক। ডিএনএ রিকম্বিনেশন তাহলে রেকন বলে, কমপ্লোন নামের কিছু নাই। রেপ্লিকন, ডিএনএ যে জায়গাটা রেপ্লিকেট হয়, অনুলিপন হয়, সেই জায়গাটাকে রেপ্লিকন বলে। যে জায়গাটা কার্যকর হয় এই জায়গাটাকে সিস্টন বলে, ঠিক আছে? যে জায়গাটা মিউটেশন হয় এই জায়গাটাকে মিউটন বলে। এগুলো হচ্ছে জিন প্রকাশের একক। এগুলো কি? জিন প্রকাশের একক। রেকন, মিউটন, সিস্টন, রেপ্লিকন। মিউটন হচ্ছে মিউটেশনের একক, রেকন হচ্ছে রিকম্বিনেশনের একক, সিস্টন হচ্ছে মূল কার্যকরী একক, সিস্টন পার্টটা মূলত কাজ করে, এবং রেপ্লিকন পার্টটা হচ্ছে রেপ্লিকেশনের একক, যে পার্টটা রেপ্লিকেট হয়। ডিএনএ অণুর একটি সূত্রকে 50টি নাইট্রোজেনের বেস থাকলে মোট ফসফোডাইএস্টার মানে ফসফোডাইএস্টার হবে। এটা ফসফোডাইএস্টার বন্ধনীর সংখ্যা কতটি? দেখো এটা হচ্ছে একটা কলেজের প্রশ্ন, এবং এই কোশ্চেনটা মানে মানে একটু ডিফিকাল্ট টাইপের প্রশ্ন। আসলে এগুলো আসলে সাধারণত আসে না। বলছে যে নাইট্রোজেনের বেস আছে হচ্ছে 50টা, নাইট্রোজেনের ক্ষার আছে হচ্ছে 50টা নাইট্রোজেনের ক্ষার আছে, 50টা নাইট্রোজেনের বেস, এটা 2 হবে আর কি। হ্যাঁ, নাইট্রোজেনের বেস আছে 50টা, আর 50টা নাইট্রোজেনের ক্ষারকে 50টা নাইট্রোজেনের ক্ষার মানে কি? এই, ঠিক আছে? একটি সূত্রকে খেয়াল করো, তাহলে এই ধরনের নাইট্রোজেনের ক্ষার বলছে ফসফোডাইএস্টার বন্ধনী কয়টা? ফসফোডাইএস্টার বন্ধনী কোথায়? এই যে এখানে একটা ফসফেট থাকে না, ফসফেট দিয়ে পর আগেরটা 3 নাম্বারের সাথে যুক্ত হয়,
এবং এই হচ্ছে গুয়ানিন ধরো, তাহলে এই যে বন্ধনীটা, এই বন্ধনীটা ফসফোডাইএস্টার বন্ধনী, ঠিক আছে, এটা হচ্ছে কি ফসফোডাইএস্টার বন্ধনী। আচ্ছা আমি নিচে আবার আরেকটা টাকাই এখানে ধরো সাইটোসিন দিলাম, এখানে আরেকটা 5 কেমিক্যাল শর্করা মানে এখানে একটা ফসফেট দিয়ে দিই, তাহলে এখানে যে এটা হচ্ছে ফসফোডাইএস্টার বন্ধনী। তাহলে এখন তখন দেখেন এখানে একটা সুতা তৈরি হচ্ছে কিন্তু এইভাবে। তাহলে এখানে কয়টা নাইট্রোজেনের ক্ষার পাইছি আমি বলতো, এখানে নাইট্রোজেনের ক্ষার কয়টা লাগাইছি কুইকলি বলো, এটা একটা ক্রিটিক্যাল কোশ্চেন, তো আমরা চলো সলভ করি। এখানে আমরা কয়টা নাইট্রোজেনের ক্ষার দিছি কুইকলি বলো, কুইকলি বলে এখানে আমরা কয়টা নাইট্রোজেনের ক্ষার দিছি, একদম সব কেমন কেমন জানি মানে, বলো বলো কুইকলি বলো এখানে কয়টা আমরা নাইট্রোজেনের ক্ষার দিছি। এখানে নাইট্রোজেনের ক্ষার দিছি আমি 3টা, তাই না, নাইট্রোজেনের বেস 3টা। আচ্ছা কিন্তু এখানে ফসফোডাইএস্টার বন্ধনী কয়টা হইছে, ফসফোডাইএস্টার বন্ধনী কয়টা হইছে, ফসফোডাইএস্টার বন্ধনী কিন্তু এখানে 2টা, তাহলে একটা কম, তাহলে একটা কম, একটা কম, তাহলে n-1 দিতে পারি আমি, n-1, তাহলে এখানে n হচ্ছে নাইট্রোজেনের ক্ষার, নাইট্রোজেনের ক্ষার আছে 50টা, তাহলে ফসফোডাইএস্টার বন্ধনী কয়টা হবে 49টা। आंसर কি, आंसर কোনটা, आंसर কোনটা দেবে 49টা। এই টাইপের প্রশ্ন আসলে ঘাবড়ে যাবে না বাবা, এই টাইপের প্রশ্ন আসলে ঘাবড়ে যাওয়া যাবে না, आंसर 49টা। পরের প্রশ্ন, ডিএনএ এর একটি হেলিজের বা হেলিক্সের আর কি, একটি হেলিক্সের বেজ অনুক্রম ATCCG হলে এমআরএনএ এর বেজ অনুক্রম হবে, এমআরএনএ তো উল্টা হয়, ডিএনএ তে আছে এমআরএনএ উল্টা হয়, তাহলে অ্যাডেনিনের বদলে থাইমিন, থাইমিন থাকবে না, থাইমিনের বদলে আসবে ইউরাসিল, থাইমিনের বদলে আসবে অ্যাডেনিন, সাইটোসিনের বদলে আসবে গুয়ানিন, সাইটোসিনের বদলে আসবে গুয়ানিন, আর গুয়ানিনের বদলে আসবে সাইটোসিন, তাহলে UAGGC, UAGGC आंसरটা এ। ডিএনএ তে যা আছে তাকে উল্টা করে কিন্তু কপি করা হবে এমআরএনএ তে, এবং এটাকে আমরা ট্রান্সক্রিপশন বলি, এটাকে আমরা কি বলি ট্রান্সক্রিপশন বলি, এটাকে আমরা কি বলি ট্রান্সক্রিপশন। এবং এমআরএনএ তে যা আছে এটাকে আবার উল্টা করে করা হবে কিন্তু কোথায়, ট্রান্সলেশনে, ট্রান্সলেশনে কিন্তু এটা উল্টা হবে ট্রান্সলেশনে। তাহলে ট্রান্সক্রিপশন যখন হয়, ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হয় এটাকে আমরা কি বলি ট্রান্সক্রিপশন, ঠিক আছে, এমআরএনএ তৈরি করে, এমআরএনএ থেকে ট্রান্সলেশন যখন করে তখন কিন্তু এটাকে আবার টিআরএনএ কাছে পাঠানো হয়, কোথায় পাঠানো হয় টিআরএনএ কাছে পাঠানো হয়, টিআরএনএ কিন্তু এটাকে আবার উল্টায়। তাহলে একটা মুদ্রা কথা আমরা বলতে পারি ডিএনএ তে যা আছে টিআরএনএ তে তাই আছে, ডিএনএ তে যা আছে টিআরএনএ তে তাই আছে, তাহলে आंसरটা এ। মনে রাখবা, আমি একটু কনসেপ্টটা আবার একটু ক্লিয়ার করি, ডিএনএ থেকে যখন এমআরএনএ তৈরি হয়, এমআরএনএ তৈরি হয় তখন এই প্রসেসটাকে আমি কি বলি ট্রান্সক্রিপশন, ভালো কথা। এমআরএনএ থেকে আবার যখন প্রোটিন তৈরি হয় তখন আমি প্রসেসটাকে বলি ট্রান্সলেশন। এবং এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করার সময় আমাকে টিআরএনএ এর হেল্প নিতে হয়, কার হেল্প নিতে হয় টিআরএনএ এর হেল্প নিতে হয়। আচ্ছা ডিএনএ থেকে যখন এমআরএনএ তৈরি হয় তখন উল্টায় যায়, তখন কি হয় উল্টায় যায়, ধরো ডিএনএ তে যদি থাকে AGC, এমআরএনএ তে সেটা হয়ে যাবে A অ্যাডেনিন, অ্যাডেনিনের বদলে থাইমিন, থাইমিন থাকে না বলে ইউরাসিল, জি গুয়ানিনের বদলে সাইটোসিন, সাইটোসিনের বদলে গুয়ানিন, উল্টায় যাবে, উল্টায় যাবে। আবার এমআরএনএ থেকে যখন টিআরএনএ তে যাবে তখন আবার উল্টাবে, আবার উল্টাবে, তাহলে ইউরাসিলের বদলে আসবে আমরা জানি ইউরাসিলের বদলে আসবে অ্যাডেনিন, সাইটোসিনের বদলে আসবে গুয়ানিন, আর গুয়ানিনের বদলে আসবে সাইটোসিন। একটা জিনিস খেয়াল করো, ডিএনএ তে যা আছে টিআরএনএ তে কিন্তু তাই আছে, খেয়াল করছো, ডিএনএ টিআরএনএ তে কিন্তু একই জিনিসই আছে, এটা একটা মজার জিনিস জেনে রাখবা, ডিএনএ আর টিআরএনএ জিনিস কিন্তু একই হয়। পরের প্রশ্ন, ডিএনএ অণুর প্রতিটি হেলিক্স কোন ধরনের, ডাইনিউক্লিয়ার, প্রতিটি হেলিক্স, প্রতিটি হেলিক্স পুরো ডিএনএ না কিন্তু, তাহলে ডাবল নিউক্লিওটাইড বলতে পারবো না, শুধু কি বলতে পারবো পলিনিউক্লিওটাইড, কি বলতে পারবো পলিনিউক্লিওটাইড, অনেকগুলো নিউক্লিওটাইড একটার সাথে একটা যুক্ত হয়, অনেকগুলো নিউক্লিওটাইড একটার সাথে একটা যুক্ত হয়, যেমন এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা পলিনিউক্লিওটাইড বলতে পারি, আমরা কি বলতে পারি পলিনিউক্লিওটাইড বলতে পারি, ঠিক আছে। পরের প্রশ্ন, ডিএনএ ধারণকারী কোষীয় অঙ্গাণু, ক্লোরোপ্লাস্টে ডিএনএ দেখছি আমরা, মাইটোকন্ড্রিয়ার ডিএনএ দেখছি, রাইবোজোমের ডিএনএ নাই, তাহলে 1 আর 2 হচ্ছে आंसर, 1 আর 2 হচ্ছে आंसर। ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়াতে বৃত্তাকার ডিএনএ থাকে।
প্লাজমিড বলে যেটাকে আমরা। এখন বলছো কেন, কি কেন বুঝি নাই, পুরোপুরি বলতে হবে। কোনটি জীবের বংশগতীয় পদার্থ? আচ্ছা, এইটা একটা মানে মানে একটু ক্রিটিক্যাল একটা প্রশ্ন হয়ে গেলো। কোনটি জীবের বংশগতীয় মানে পদার্থ? আনসারে ডিএনএও হয়, আরএনএও হয়, কারণ আরএনএ বংশগতীয় তথ্য থাকে, আরএনএ তো বংশগতীয় তথ্য থাকে। ডিএনএ তো নিঃসন্দেহে আনসার, সেন্ট্রোজোম রাইবোজোম তো হবে না। আরএনএ তো হইতে পারে, আরএনএ তো বংশগতীয় বস্তু থাকতে পারে, যেমন ধরো জেনেটিক আরএনএ, যেমন ধরো জেনেটিক আরএনএ। কিন্তু তাও আমি এটাকে আনসার দিব না। কেন দিব না একটু বলো তো, কেন দিব না বলো তো? কেন আমি আরএনএ কে রাখবো না, শুধু কেন ডিএনএ কে রাখবো? তো জেনেটিক আরএনএ তো জেনেটিক তথ্য বহন করে, তারপরে কেন তাকে রাখতেছি না? কারণ বাবা ডিএনএ টা কার জন্য থাকে? ভাইরাস, যেমন ধরো টোবাকো মোজাইক ভাইরাস। এখন ভাইরাসকে কি আমি জীব বলতে পারি? ভাইরাসকে কি আমি জীব বলতে পারি বলো? ক্যান উই টেল? না, সম্ভব না। প্রোটিন থাকলে আছে কি না ভাই? প্রোটিন হতো না, প্রোটিন বংশগতীয় পদার্থ না। প্রোটিন হচ্ছে বংশগতীয় পদার্থের একটা রূপ, প্রকাশ, পদার্থ না। ডিএনএ এর কাজ হলো বংশগতীয় আণবিক ভিত্তি স্থাপন, জীবের সকল বৈশিষ্ট্য এবং জৈবিক সংকেত প্রেরণ। ডিএনএ সবগুলাই করে। ডিএনএ কি করে? ডিএনএ সবগুলাই করে, ঠিক আছে? ডিএনএ এর কাজের মধ্যে আমি সবগুলাই দিতে পারি, 1 2 3। সংকেত প্রেরণ বলতে এমআরএনএটাকে বুঝাইছে আর কি। পরে ডিএনএ চিত্র প্রদর্শিত অনুপস্থিত, চিত্রে প্রদর্শিত অণুটিতে অনুপস্থিত। ডিএনএ তে কি অনুপস্থিত? ইউরাসিল অনুপস্থিত। তাহলে आंसर হবে ইউরাসিল। মানে ইউরাসিলটা আরএনএ তে থাকে, থাইমিনের বদলে ইউরাসিল থাকে। পরের প্রশ্ন, প্রদর্শিত অণুটির এক সূত্রক বিশিষ্ট হলে এদের মধ্যে মৌলিক পার্থক্য হয়। এক সূত্রক বিশিষ্ট হলে মানে হচ্ছে আরএনএ হলে মৌলিক পার্থক্য, ক্ষারে পার্থক্য হবে, ট্রু। বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের পার্থক্য হবে, ডিএনএ যেভাবে করে আরএনএ সেভাবে করে না। সুগারেও পার্থক্য হবে, একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ, একটা হচ্ছে সুডোরাইবোজ। তার মানে কি পুরোটার মধ্যে কি হয়ে যাবে? পার্থক্য হয়ে যাবে, তিনটার মধ্যে পার্থক্য হবে, সবগুলোর মধ্যে পার্থক্য হয়ে যাবে। ক্ষারের মধ্যে পার্থক্য হবে, ক্ষারের মধ্যে পার্থক্য হবে থাইমিন আর ইউরাসিলের। বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে ডিএনএ মতো আরএনএ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারবে না। সুগারের মধ্যে একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ, আর একটা হচ্ছে সুডোরাইবোজ। আর ডিএনএ তো কখনো একজন একজনের মতো সমান বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে না। পরের প্রশ্ন, টিআরএনএ তে কয়টি বেস নিয়ে একটি অ্যান্টিকোডন? 3টি। টিআরএনএ কয়টি বেস নিয়ে একটি অ্যান্টিকোডন তৈরি করে? 3টি। মানে বেজের কথা আসলে এটা কি হবে? 3টি করে হবে, ঠিক আছে? 3টি অ্যান্টিকোডন। টিআরএনএ মানে তো অ্যান্টিকোডন, কোডনের উল্টা অ্যান্টিকোডন। এমআরএনএ তে ছিল কোডন, টিআরএনএ তে অ্যান্টিকোডন। পার্থক্য কেন হবে ভাইয়া? দুটাই তো পেন্টোজ না, দুটো পেন্টোজ, ঠিক আছে? একটা শুধু রাইবোজ, এটা ডিঅক্সিরাইবোজ। ডিএনএ তে ডিঅক্সিরাইবোজ, আর 2 নাম্বারটা কোনো অক্সিজেন নাই, তাহলে এক না। ওকে, এটা বুঝছো? আচ্ছা, একটা জিনিস তোমাকে দেখাই, জেনেটিক কোড, জেনেটিক কোড ডিএনএ, জেনেটিক কোড কে ক্যারি করে? ডিএনএ। কোডন, কোডন কে ক্যারি করে? আরএনএ। আর অ্যান্টাইকোডন, অ্যান্টাইকোডন কে ক্যারি করে? টিআরএনএ। এটা একটু মাথায় রাখবা। জেনেটিক কোড ডিএনএ এর মধ্যেই আছে, কোডন থাকবে এমআরএনএ তে, অ্যান্টাইকোডন থাকবে টিআরএনএ তে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তাহলে অ্যান্টাইকোডন বললে টিআরএনএ, অ্যান্টাইকোডন বললে টিআরএনএ, এটা একটু মাথায় রাখবা। পরের প্রশ্ন, আরএনএ তে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। এটা তো আসলে বলার মতো কিছু নাই, এতক্ষণ বলতে বলতে মুখস্থ হয়ে যাওয়ার কথা। পরের প্রশ্ন, নিচের কোনটি 3 প্রাইম প্রান্তে সিসিএ লেজ আছে? এটা এই প্রশ্নগুলো আসলে একটু মানে একটু ডিফিকাল্ট প্রশ্ন। নিচের কোনটি 3 প্রাইম প্রান্তে সিসিএ লেজ আছে? এটা আসলে একটু মুখস্থ করতে হবে। এটা হচ্ছে টিআরএনএ। টিআরএনএ এর একটা 3 প্রাইম প্রান্ত থাকে আর একটা 5 প্রাইম প্রান্ত থাকে। তো 3 প্রাইম প্রান্তে এই সিসিএ এরকম একটা লেজ থাকে একদম, আর 5 প্রাইম প্রান্তে ক্যাটিং থাকে। এটা একটু মুখস্থের জিনিস। আচ্ছা, উদ্দীপকের যোগটি নিচের কোনটি বর্তমান, বর্তমান বা বিদ্যমান?
এটা একটা আসলে মানে বড় একটা প্রশ্ন। উদ্দীপকের যৌগটি নিচের কোনটি বর্তমান? ওকে, এটা আরএনএ। প্রথম কথা হচ্ছে এটা আরএনএ। আরএনএ কোনটা আছে? আরএনএ তো অবশ্যই ডিঅক্সিরাইবোজ থাকবে না, তো ডিএনএ হইতো। আরএনএ তো গ্লুকোজ থাকবে না, 5 কার্বন মিশ্র থাকবে। আরএনএ তে রাইবোজ থাকবে, রাইবোনিউক্লিক অ্যাসিড। আরএনএ তে রাইবোলোজ থাকবে না, থাকবে কি রাইবোজ, নট ডিঅক্সিরাইবোজ, শুধু রাইবোজ। আরএনএ থাকে রাইবোজ আর ডিএনএ থাকে ডিঅক্সিরাইবোজ। ঠিক আছে? উদ্দীপকের জৈব অণুটি ডিএনএ থেকে উৎপন্ন হয়। হ্যাঁ, এমআরএনএ ডিএনএ থেকে উৎপন্ন হয়। জীবের বংশগত চরিত্র বহন করে না, এটা ডিএনএ করে। প্রোটিন উৎপাদন অংশগ্রহণ করে, ট্রু। তাহলে आंसर 1 আর 3। আচ্ছা 1 আর 3। নিচের কোনটি ডিএনএ অনুলিপনে অনুপস্থিত? আচ্ছা, ডিএনএ অনুলিপনে কোন জিনিসটা হয় না? টিআরএনএ সৃষ্টি। টিআরএনএ কেন ডিএনএ অনুলিপনের মধ্যে তৈরি করে? দেখেই বোঝা যাচ্ছে आंसर। ডিএনএ এর মধ্যে রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়, এরকম করে রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়, এটা ট্রু। সম্পূর্ণ হেলিক্স সৃষ্টি। হ্যাঁ, ডিএনএ এর একটা পর্যায়ে নতুন করে হেলিক্স তৈরি হয়, হাইড্রোজেন বন্ধন তো প্রথমেই ভাঙে। তাহলে आंसरটা হচ্ছে টিআরএনএ সৃষ্টি। आंसरটা টিআরএনএ সৃষ্টি, এটা হচ্ছে आंसर। ডিএনএ প্রতিলিপির সময় হাইড্রোজেন বন্ধনী ভেঙে দেয় কোন এনজাইম? হেলিকেজ এনজাইম। হেলিকেজ এনজাইম হাইড্রোজেন বন্ধনগুলোকে কেটে দেয়। হেলিকেজ এনজাইম হাইড্রোজেন বন্ধন কেটে দেয়। প্রাইমেজ হচ্ছে আরএনএ প্রাইমার তৈরি করে, আরএনএ প্রাইমার তৈরি করে। পলিমারেজ হচ্ছে ডিএনএ এর নতুন সূত্র অ্যাড করে বা নিউক্লিওটাইড যুক্ত করে, নিউক্লিওটাইড সংযুক্তি। লাইগেজ হচ্ছে লাগানো, ওকাজাকি খণ্ডগুলোকে লাগায়, ওকাজাকি খণ্ড লাগানো বা সংযুক্ত করা। পরের প্রশ্ন, আরএনএ থেকে প্রোটিন তৈরি প্রক্রিয়াকে কি বলে? ট্রান্সলেশন বলে। আরএনএ থেকে প্রোটিন তৈরি প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন। কে বলে? ট্রান্সলেশন। নিচের কোনটি দ্বারা ট্রান্সলেশন শুরু হয়? নিচের কোনটি দ্বারা ট্রান্সলেশন শুরু হয়? মিথিওনিন দ্বারা ট্রান্সলেশন শুরু হয়। AUG মনে রাখবা, এটা হচ্ছে স্টার্ট করুন। মিথিওনিন, 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 AUG, এটাকে স্টার্ট করুন বলে, কারণ এর দ্বারা ট্রান্সলেশন কি হয়? এর দ্বারা ট্রান্সলেশন শুরু হয়, এজন্য এটা आंसर। ট্রান্সক্রিপশনের উপাদান কোনটি? ট্রান্সক্রিপশনের উপাদান কোনটি? ডিএনএ পলিমারেজ এনজাইম না। ট্রান্সক্রিপশনে কি হয় আসলে? ট্রান্সক্রিপশনে মূলত ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়। তাহলে এখানে ডিএনএ পলিমারেজ দিয়ে কি হবে? কিন্তু লাগবে আরএনএ পলিমারেজ। তাহলে आंसर না। দুটি দ্বিসূত্র ডিএনএ ছাঁচ, একটা ছাঁচ হলেই চলে, দুটো লাগে না। একটি একসূত্র, একটি দ্বিসূত্র ডিএনএ ছাঁচ, হ্যাঁ একটি হলেই হবে, যেটি কোডবাহী এমআরএনএ সূত্র না। এমআরএনএ তুমি তৈরি করবে, এমআরএনএ তোমার কাছে নাই, তাহলে आंसर হবে 3। आंसर হবে কি? 3। आंसर হবে কি? 3। শেষ কোডন কোনটা? AUG, UAA, UAG। এই সরি, স্টপ কোডন জিজ্ঞেস করছো তো? এই যে স্টপ কোডন, শেষ কোডন মানে স্টপ কোডন। There's no need to stop here. একটু আগে Check if তোমাকে the বলছিলাম device is on your home Wi-Fi network. UAG, UGA, এগুলো স্টপ কোডন বলছিলাম একটু আগে, ভুলে গেছো। ওকে, পরের প্রশ্ন, ATC যদি ডিএনএ অনুক্রম হয় তাহলে এমআরএনএ তে কি হবে? ATC, এই প্রশ্নটা আমি একটু আগে সলভ করছি। A হইলে U, T হইলে A, C হইলে G, তাহলে UAG। आंसर হবে UAG, উল্টা। आंसर হবে কি? UAG। পরের প্রশ্ন, প্রি এমআরএনএ এর একটা মিনিট, জাস্ট এ মিনিট। প্রি এমআরএনএ এর যে অংশে ট্রান্সলেশন হয় তাকে কি বলে? আচ্ছা, প্রথমে যে ডিএনএ থেকে আরএনএ তৈরির সময় প্রথমে যে আরএনএটা তৈরি হয়, এটাকে প্রি এমআরএনএ বলে। কারণ কি? কারণ এর মধ্যে কিছু কিছু জায়গা আছে যেটাকে বলা হয় এক্সন,
কিছু কিছু জায়গা আছে যেটাকে বলে ইন্ট্রন, কিছু কিছু জায়গা আছে যেটাকে বলে এক্সন, কিছু কিছু জায়গা আছে যেটাকে বলে ইন্ট্রন। ইন্ট্রন জায়গাটা কোনো কাজে লাগে না, ইন্ট্রন জায়গাটা কোনো কাজে লাগে না, ইন্ট্রন জায়গাটা কোনো কাজে লাগে না, লাগে হচ্ছে এক্সন গুলা। ইন্ট্রন জায়গাটা পরবর্তীতে কোনো কাজে হেল্প করবে না, মনে রাখবা। সে ট্রান্সলেশন করবে না, কাজ করবে কোনটা? এক্সন। তাহলে কোনটা হবে আনসার? এক্সন। তাহলে ট্রান্সলেশন কাকে দিয়ে হবে? ট্রান্সলেশন মূলত হবে এক্সন দিয়ে। তাহলে আনসার হবে কি? এক্সন। ডিএনএ হতে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয়, ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়া ট্রান্সক্রিপশন বলে। এগুলো সব সহজ সহজ প্রশ্ন। আচ্ছা, ডিএনএ থেকে এমআরএনএ, এমআরএনএ থেকে অ্যামিনো অ্যাসিড বা প্রোটিন। তাহলে এ প্রক্রিয়া মানে রেপ্লিকেশন, বি প্রক্রিয়া মানে ট্রান্সক্রিপশন, অ্যামিনো অ্যাসিড, এন মানে প্রোটিন। এ থেকে বি প্রক্রিয়া, এ থেকে বি প্রক্রিয়া মানে এ থেকে বি প্রক্রিয়া, ডিএনএ থেকে আরএনএ সংগঠিত হয় যথাক্রমে কোথায় কোথায় হয়? এটা কোথায় হয়? এটা নিউক্লিয়াসে হয়, ট্রু। এটা কোথায় হয়? নিউক্লিয়াসে হয়। তাহলে নিউক্লিয়াস এ কি ডিএনএ থেকে আরএনএ তৈরি, কোথায় হবে? নিউক্লিয়াসে। তাহলে নিউক্লিয়াস এখানে আছে, এইখানে আছে। আচ্ছা, তারপর বি প্রক্রিয়া, বি প্রক্রিয়া কোথায় হয়? আরএনএ থেকে প্রোটিন। এটা কোথায় হয়? রাইবোজোমে। রাইবোজোম কোথায় আছে? সাইটোপ্লাজমে। তাহলে মাইটোকন্ড্রিয়া আনসার হবে না, এটা আনসার হবে। মানে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় নিউক্লিয়াসে, ডিএনএ থেকে আরএনএ থেকে প্রোটিন তৈরি হয় রাইবোজোমে। এটা আনসার। আনসার হচ্ছে ডি। দেখছো কত ক্রিটিক্যাল ক্রিটিক্যাল প্রশ্ন? এটা ঢাকা বোর্ডের প্রশ্ন, দেখছো এরকম টাইপের ক্রিটিক্যাল প্রশ্ন চলে আসে। নেক্সট কোশ্চেন, উদ্দীপকের প্রক্রিয়া সমূহের ক্ষেত্রে কোনটি সঠিক? মানে পুরো প্রক্রিয়াটা। এই প্রক্রিয়ায় প্রাইমার তৈরি হয়, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, ডিএনএ থেকে আরএনএ তৈরি করার সময় এই প্রক্রিয়া ডিএনএ থেকে আরএনএ তৈরি করার সময় এখানে প্রাইমার লাগে না, সরি। বি প্রক্রিয়ার সাথে টিআরএনএ সংশ্লিষ্ট, বি প্রক্রিয়া কোনটা? হ্যাঁ, বি প্রক্রিয়া টিআরএনএ লাগবে, ট্রু। এ প্রক্রিয়া ইন্টারফেস না, এ প্রক্রিয়াটা এস ফেজে হয়, এই পরবর্তী ধাপে হয়। বি প্রক্রিয়ায় স্প্লাইসিং ঘটে, বি প্রক্রিয়ায় স্প্লাইসিং ঘটে, এ প্রক্রিয়ায় ঘটে। তাহলে আনসারটা বি, 2। আনসারটা হবে 2, আনসারটা হবে কি? 2। আচ্ছা, পরের প্রশ্ন, ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, ওকে। উদ্দীপকের এ চিত্রে হাইড্রোজেন বন্ড কয়টি? বাপরে, এ চিত্রে হাইড্রোজেন বন্ধন কয়টি? টি টি। এই চিত্র কি ঠিক আছে? কেন জানি আমার ঠিক লাগতেছে না চিত্রটা। এ এ, আচ্ছা এ এর মধ্যে 2টা ধরে নিলাম, জি সি এর মধ্যে 3টা, 3টা, 2টা, 6 7 8 9 10টা। যদি ঠিক থাকে তাহলে 10টা হবে, কারণ চিত্রটা ঠিক নাই। যদি ঠিক থাকতো তাহলে আনসার হতো 10টা, ঠিক আছে। কিন্তু চিত্রটা ঠিক নাই, 6 টু সে চিত্রটা ঠিক নাই। যদি ঠিক থাকতো আনসার হতো 10টা। মানে এ এর সাথে এ কেমনে হয়? একটা টি একটা এ হলে হইতো। চিত্রের ভুল আছে, ও চিত্র ঠিক থাকতে 10টা হইতো। উদ্দীপকের এ থেকে এমআরএনএ সৃষ্টি তৈরিতে ব্যবহার, মানে এমআরএনএ না ট্রান্সক্রিপশন, আরএনএ পলিমারেজ লাগবে। ডিএনএ ফোর্সেস নাইট্রোজেন ক্ষার AUGC, হ্যাঁ এটা আনসার। তাহলে এই আনসারটা 1 আর 3 হবে। আনসারটি কি হবে? আনসারটা 1 আর 3 হবে, কারণ 2 নাম্বার পয়েন্টে যে কি বলছে এটা আসলে বোঝা মুশকিল, ঠিক আছে। এটা হচ্ছে ডিএনএ ফোর্সেস নাইট্রোজেন, ডিএনএ পলিমারেজ হবে, ডিএনএ পলিমারেজ। বাট ডিএনএ টাইপের কিছু এখানে আসবে না, ডিএনএ টাইপের কিছু আসবে না, কারণ কি ডিএনএটা হচ্ছে এমআরএনএ তৈরি করার সময় লাগে না, ডিএনএ পলিমারেজ এমআরএনএ তৈরির সময় লাগে না, লাগবে হচ্ছে 1 আর 3, 1 আর 3। নাইট্রোজেনের ক্ষার এগুলাই লাগবে, ঠিক আছে। আরএনএ পলিমারেজ লাগবে, ডিএনএ পলিমারেজ লাগবে না। নিচের কোনটি স্টার্ট করুন? ইউজি। আর কত? নিচের কোনটি স্টপ করুন? ইউএজি। আবারও বলি, ইউএএ, ইউএজি, ইউজিএ, এগুলো স্টপ করুন। পরের প্রশ্ন, জেনেটিক কোডে এমআরএনএ স্টার্ট করুন কোনটি? মিথিওনিন, মিথিওনিন। এখন একই কোশ্চেন ঘুরে ঘুরে আসবে। কোন অ্যামাইনো অ্যাসিডটি মানব দেহে তৈরি হয়? এটা আসলে এই চ্যাপ্টারের প্রশ্ন না, এটা আসলে মানে কেমনে জানি এইটা এখানে চলে আসছে। কোন অ্যামাইনো অ্যাসিডটি মানব দেহে তৈরি হয়? অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, অনত্যাবশ্যকীয়, এটা আসলে এই চ্যাপ্টারের প্রশ্ন না।
অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড অনত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের কাছে এখান থেকে চলে আসছে। ঠিক আছে, তো এটা আসলে এই চ্যাপ্টারের প্রশ্ন না। তারপরও তোমাদের বলে দিই, আখি ম্যাথে ভালো তাই লাল লাল 3 পিস পেল। এটা ছন্দ। আখি এটা মেয়ের নাম, সে ম্যাথে অনেক ভালো তাই লাল লাল 3 পিস পেল। এর মানে কি? আখি থেকে মনে রাখবা আইসোলিউসিন, আইসোলিউসিন। ম্যাথ থেকে মনে রাখবা মেথিওনিন, এগুলো অ্যামাইনো অ্যাসিডের নাম, 8টা অ্যামাইনো অ্যাসিডের নাম লিখবো। ভালো থেকে মনে রাখবা ভ্যালিন, তাই থেকে মনে রাখবা ট্রিপ্টোফেন, ট্রিপ্টোফেন। লাল থেকে মনে রাখবা লিউসিন, লাল থেকে মনে রাখবা লাইসিন, দুইটাই লিউসিন লাইসিন। 3 পিস থেকে মনে রাখবা থ্রিওনিন। আর পেলো থেকে মনে রাখবা ফিনাইল অ্যালানিন, পেলো ফিনাইল অ্যালানিন, ফিনাইল অ্যালানিন। আখি ম্যাথে বলা যায় লাল লাল 3 পিস পেলো। এখানে কয়টা অ্যামাইনো অ্যাসিড আছে? 8টা। এই 8টাকে বলা হয় অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। আরো আছে 12টা, আরো আছে কয়টা? 12টা। এটা হচ্ছে অনত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, অনত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। আরো আছে 12টা, এগুলো হচ্ছে অনত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। এই হলো 20টা। এই 20টাকে বলা হয় প্রোটিন অ্যামাইনো অ্যাসিড, এই 20টাকে বলা হয় প্রোটিন অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। এই 20টাকে বলা হয়, এই 20টাকে বলা হয় প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। নরমালি আমরা জীবদের 28 রকমের অ্যামাইনো অ্যাসিড পাই, একটু শুনে মনে রাখো। ছন্দ মনে রাখলো, ছন্দ লাগবে তো তুমি ছন্দ পড়ো না। দেখো যেটা বলতেছিলাম যে টোটাল 28 রকমের অ্যামাইনো অ্যাসিড মানবদেহে পাওয়া যায়, বুঝছো? এর মধ্যে 20 রকমের অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরিতে হেল্প করে, এগুলোকে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড বলে। তার মধ্যে 12 রকমের অ্যামাইনো অ্যাসিড আছে যেগুলো আমাদের দেহে অটোমেটিক তৈরি হয়, এগুলো আমাদের খাবারের মাধ্যমে নেওয়ার দরকার নাই, এগুলোকে বলে অনত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। আর বাকি থাকলো 8টা। এই 8টা অ্যামাইনো অ্যাসিড আমাদের দেহে তৈরি হয় না, আমাদের দেহ এই 8টা অ্যামাইনো অ্যাসিডকে তৈরি করতে পারে না। এই জন্য এগুলোকে খাবারের মাধ্যমে নিতে হয়, তাহলে আমাদের অ্যামাইনো অ্যাসিড এবং প্রোটিনের ঘাটতি হবে। এই জন্য এগুলোকে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলে। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড সেগুলো যেগুলো আমাদের দেহ তৈরি করতে পারে না, এগুলো কয়টা? 8টা, এবং এই হচ্ছে এই 8টা। প্রশ্ন হচ্ছে কোন অ্যামাইনো অ্যাসিড মানবদেহ তৈরি হয়? খেয়াল করে দেখো, মেথিওনিন এখানে ছিল, যেটা মেথিওনিন এটা মানবদেহ এটা তৈরি করতে পারে না, কারণ এটা অত্যাবশ্যকীয়। গ্লাইসিন, গ্লাইসিনটা দেখো এই সিরিয়ালের মধ্যে নাই, আইসোলিউসিন, মেথিওনিন, ভ্যালিন, ট্রিপ্টোফ্যান, লিউসিন, লাইসিন, মেথিওনিন, এটা এর মধ্যে নাই। তার মানে কি? এটা হচ্ছে একটা অনত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। আর অনত্যাবশ্যকীয় মানে কি? মানবদেহ তৈরি করতে পারে। তারপর ট্রিপ্টোফ্যান এই সিরিয়ালের মধ্যে আছে, এটা তাহলে অত্যাবশ্যকীয়, তার মানবদেহ তৈরি করতে পারে না। লিউসিন এই সিরিয়ালের মধ্যে আছে, যেহেতু সিরিয়ালের মধ্যে আছে তার মানে এটা কি? অত্যাবশ্যকীয়, মানে মানবদেহ তৈরি করতে পারে না। তাহলে যেগুলো এই সিরিয়ালের মধ্যে 8টার মধ্যে থাকবে এগুলো হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। এটা আমার দেহ তৈরি করতে পারে না, এটা আমার দেহ তৈরি করতে পারে না, এই জন্য এটাকে খাবারের মাধ্যমে নিতে হবে, এই জন্য এটা অত্যাবশ্যকীয়, না খেলে সমস্যা। ওকে, জিআরএনএ বলতে কি বোঝায়? জেনেটিক আরএনএ বোঝায়। জিআরএনএ বলতে জেনেটিক আরএনএ বোঝায়। মনে রাখবা আরএনএ কতগুলো আছে? আরএনএ আছে এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ, জিআরএনএ, মাইনর আরএনএ। এর মধ্যে আরএনএ মানে রাইবোজোমাল আরএনএ, রাইবোজোম তৈরি করে। এমআরএনএ মানে মেসেঞ্জার আরএনএ, সে ডিএনএ থেকে আরএনএ তথ্য নিয়ে আসে। টিআরএনএ মানে ট্রান্সফার আরএনএ, সেই অ্যামাইনো অ্যাসিডগুলোকে ক্যারি করে। জিআরএনএ মানে জেনেটিক আরএনএ, সে কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে যাদের ডিএনএ নেই তাদের জেনেটিক বস্তু হিসেবে কাজ করে। মাইনর আরএনএ সে কিছু এনজাইমের মতো কাজ করে। তাহলে এর মধ্যে মনে রাখবা রাইবোজোমাল আরএনএ হচ্ছে রাইবোজোম তৈরি করে, এটা সবথেকে বেশি পরিমাণে থাকে। আর জিআরএনএ মানে জেনেটিক আরএনএ, এটা আমরা ভাইরাসের ক্ষেত্রে পাই। এটা কোথায় পাই? আমরা ভাইরাসের ক্ষেত্রে পাই, যেমন টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমভি। কোডন এ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে মেথিওনিন। এই এক প্রশ্ন আর কতবার আসবে? জেনেটিক কোডের বৈশিষ্ট্য, এটা ট্রিপলেট। হ্যাঁ, কারণ 3টা অ্যামাইনো অ্যাসিড লাগবে জেনেটিক কোডের মধ্যে, ট্রিপলেট।
ট্রু। কোডম সার্বজনীন সত্য, সবার ক্ষেত্রে প্রযোজ্য। আমজাম কাঁঠাল লিচু কমলা আসমানি বেগুনি সবার ক্ষেত্রে। এওজি হলো প্রারম্ভিক কোড, এটাও ট্রু। এওজি শুরু করে যেন প্রারম্ভিক। তার আনসার 1 2 3। জেইডি করে বৈশিষ্ট্যগুলো একটু পড়ে ফেলবা তোমাদের বই থেকে। ওকে, তো এই ছিল বোর্ড কোশ্চেনগুলো। আমরা আজকে বোর্ড কোশ্চেনগুলো সলভ করছি। এইগুলো ছিল আমাদের টোটাল আলোচনা। আজকে মোটামুটি 80টার মতো কোশ্চেন আমরা সলভ করছি। তো আমি আশা করতেছি এই কোশ্চেনগুলো সলভ করার মাধ্যমে তোমরা একটা ধারণা পেয়ে গেছো আসলে কি কি টপিক, কি কি টাইপের জিনিস আসলে আমাদের পড়তে হবে। এটা হয়তো তোমরা ধারণা পেয়ে গেছো। এন্ড ইনশাআল্লাহ তোমরা এই অনুযায়ী তোমাদের প্রিপারেশনটাকে নিবা, যাতে করে তোমরা তোমাদের পরবর্তীতে এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা আনসার করতে পারো ইনশাআল্লাহ। তো এই তো, আর কিছু না, নতুন করে কিছু বলবো না। থ্যাংক ইউ ভেরি মাচ। এই চ্যাপ্টার থেকে আসলে আমি মানে কলেজের প্রশ্নগুলো বাদ দিছি ইচ্ছা করি, কারণ আমি দেখছি যে একই প্রশ্ন ঘুরে ফিরে আসে। এই জন্য কলেজের প্রশ্নগুলো বাদ দিছি। কলেজে কি করে বোর্ড কোশ্চেনগুলো কি একটু ঘুরে ফিরে করে, আমি শুধু বোর্ড কোশ্চেনগুলো রাখছি। এই কোশ্চেনগুলো বিগত বছর বোর্ডগুলোতে আসলে অনেকগুলো, কিন্তু মোটামুটি প্রশ্ন 2014-15 সাল থেকে এই পর্যন্ত মোটামুটি 80টা প্রশ্ন। ঠিক আছে, আর এটা আমি পিডিএফ দিয়ে দিব একটু পরে ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।